হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বের তৃতীয় পর্বে আলোচনা করব। অর্থাৎ বিগত দুটি ক্লাসের মধ্যে আমরা রাইট ফর্ম অফ ভার্বের যতগুলো নিয়ম আমাদের পরীক্ষায় আসে সবগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। আমরা ডিটেইলস এগুলো শিখেছি। প্রত্যেকটা রুলস নিয়ে আমরা একাধিক উদাহরণ দিয়ে দিয়ে ক্লিয়ার করেছি। এখন দরকার হচ্ছে সেই জিনিসটায় প্রো হওয়ার জন্য, সেটাতে একেবারে অ্যাডভান্স লেভেলে বোঝার জন্য বিগত বছরে এই টপিক থেকে কেমন প্রশ্ন এসেছে সেগুলো ধরে ধরে বুঝে বুঝে সলভ করার চেষ্টা করা। এবং আমি কথা দিচ্ছি, আজকের ক্লাসটা করার পরে রাইট ফর্ম অফ ভার্বের বিগত দুইটা ক্লাস যদি তুমি করে থাকো তাহলে রাইট ফর্ম অফ ভার্ব তুমি জাস্ট বস হবা, তুমি জাস্ট বস হতে বাকি আর একটা ক্লাস, জাস্ট আজকের ক্লাসটা। সবাই যে কাজটা একটু করবা, একটু যারা ক্লাসে নাই তাদেরকে একটু মেনশন করে দাও। যেহেতু আমরা একটু বিলম্ব করে ক্লাসটা শুরু করেছি, সবাইকে একটু ক্লাসে মেনশন করে দাও। ওকে, আমরা খুব সময় নিব না, আমরা এখনই ক্লাসটা শুরু করে দিব। রাইট ফর্ম অফ ভার্বের তৃতীয় পর্বে আলোচনা করব। অর্থাৎ বিগত একটু বিলম্ব করে ক্লাসটা শুরু করেছি। ওকে, আমি একটু সবাইকে মেনশন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে চলো আজকে আমরা আমাদের প্র্যাকটিস সেশনের ক্লাসটা আমরা করব। আমার এখানে যদি অনেক গরম লাগছে। ওকে চলো আমরা শুরু করছি। হ্যাঁ, সবাই ক্লাসে মনোযোগ দাও, ঠিক আছে? আমরা আজকে রাইট ফর্ম অফ ভার্বের পার্ট 3 নিয়ে আলোচনা করব। ওকে, বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস। ওকে, আমাদের আজকে 35তম লেকচার চলছে। আচ্ছা, প্রথমে যেই প্রশ্নটা আমরা নিয়েছি সেটা হচ্ছে 2019 সালে ঢাকা বোর্ডে প্রশ্ন এসেছে এবং একই প্রশ্ন 2022 সালে কিন্তু রিপিট হয়েছে। তাই আমরা এই জিনিসটা প্রথমেই মাথায় রাখবো যে আমাদের রাইট ফর্ম অফ ভার্বের যে প্রশ্নগুলো আছে এটা প্রায় রিপিট হয়, অর্থাৎ এক বোর্ডের প্রশ্ন অন্য বোর্ডে বছর চেঞ্জে চলে আসে, ঠিক আছে? রাইট ফর্ম ভার্বের প্রশ্ন যেহেতু আমাদের রিপিট হচ্ছে, সেক্ষেত্রে আমরা এটা মাথায় রেখে আগাবো, ঠিক আছে? ওকে, ঠিক আছে চলো। অনেকে সালাম জানাচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। হ্যাঁ, সকলের উপর শান্তি বর্ষিত হোক। ওকে চলো আমরা একটু প্রশ্নটা দেখি কি প্রশ্ন আসছে। ওকে, প্রথম প্রশ্নটা এসেছে রোড অ্যাক্সিডেন্ট নিয়ে। হ্যাঁ, আমরা একটু খুব ভালোভাবে বুঝে বুঝে সলভ করবো। সবার কাছে আমার কাজ যেটা হবে, হ্যাঁ, প্রত্যেকে যে কাজটা করবা বুঝে বুঝে সলভ করবা। ভাইয়ের সাথে আমি তোমাকে ঠিক যেই প্যাটার্নটা বোঝাচ্ছি, সেন্টেন্সের ধরনটা বোঝাচ্ছি, বাংলা অর্থটা কেমন হতে পারে সেই জিনিসটা বোঝাচ্ছি, ওই ব্যাপারটা মাথায় রেখে আগাবা, মুখস্থ বা শর্টকাটে না। আমরা প্রত্যেকটা রুলস কনসেপ্ট সহ বুঝে বুঝে আগাবো। হ্যাঁ, আপনি কেমন আছেন ভাইয়া? শিমুল আজকে আমাদের ক্যাপ্টেন, আমি অনেক বেশি ভালো আছি। ওকে চলো, কালার এটা নিলাম। ওকে চলো আমরা একটু দেখি হ্যাঁ কি বলছে সেন্টেন্সটা। রোড মিসআপ হ্যাপেন ইন আওয়ার কান্ট্রি অলমোস্ট এভরি ডে। ওকে, এখানে আমাদের একটা মনে রাখার মতো ব্যাপার হচ্ছে এভরিডে। কোনো সেন্টেন্সে এভরিডে শব্দটা থাকার মানে হচ্ছে এটা প্রেজেন্ট সিম্পল টেন্সকে নির্ধারণ করে। কাকে বলতো? প্রেজেন্ট সিম্পল, বা আমরা যেটাকে বলে থাকি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এই এভরিডে শব্দটা কাকে নির্ধারণ করে? প্রেজেন্ট সিম্পল, তাই তো? তাহলে প্রেজেন্ট সিম্পল যদি হয়ে থাকে তাহলে এখানে কি হবে বলতো? রোড অ্যাক্সিডেন্ট, এটা থার্ড পারসন সিঙ্গুলার, রাইট? তাহলে কি হবে? হ্যাপেনের সাথে একটা এস বা ইয়েস যুক্ত হবে। প্রেজেন্ট সিম্পল টেন্সে কি হবে? হ্যাপেন্স। হ্যাপেন্স। তাহলে রোড মিসআপ হ্যাপেন্স মানে রোড অ্যাক্সিডেন্ট বা যান দুর্ঘটনা ঘটে থাকে ইন আওয়ার কান্ট্রি অলমোস্ট এভরিডে, প্রায় প্রত্যেক দিন আমাদের দেশে যানবাহনের দুর্ঘটনা ঘটে। হ্যাঁ, তোমরা যে কাজটা করবা, তোমরা হচ্ছে ভাইয়ের সাথে সাথে যে প্রশ্ন উত্তরটা পারতেছো সেটা উত্তরটা তোমরা কমেন্ট করবা। তোমাদের কাজ কিন্তু এইটা, তোমরা প্রত্যেকের কাজ হচ্ছে তোমরা কমেন্ট করে উত্তর দিবা, ঠিক আছে? উত্তরটা জানাবা ভাইকে। ওকে, রিসেন্টলি ইট ড্যাশ রাইজ টু অ্যান অ্যালার্মিং রেট টেক আ হ্যাভি টোল অফ হিউম্যান লাইফস। সেন্টেন্সের মধ্যে একটা সুন্দর ওয়ার্ড তোমরা একটা মনে রাখো, সেটা হচ্ছে এই যে রিসেন্টলি শব্দটা, কিছু কিছু শব্দ মাথায় রাখবা যে এই বিশেষ শব্দগুলো বিশেষ একটা টেন্সকে নির্ধারণ করে। ওকে, ঠিক একইভাবে এখানে যে রিসেন্টলি শব্দটা আছে সে নির্ধারণ করে কাকে? সে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স।
প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা মনে থাকার কথা তোমাদের, সেটা কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে হ্যাভ বা হ্যাজের সাথে ভার্বের V3 ফর্ম। হ্যাভ অথবা কি হ্যাজের সাথে কি হবে? V3 ফর্ম হবে, তাই তো? আচ্ছা, এটাই যদি হয় তাহলে খেয়াল করো, বলছে যে ইট হ্যাজ, ইটের সাথে কি যায়? ইট হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের থার্ড পারসন সিঙ্গুলার আছে, তো কি হবে? ইটের সাথে হবে হচ্ছে হ্যাজ। তাহলে হ্যাজের পরে এই রাইজটা কি হবে? V3, রাইজ, রোজ, রিজন, রাইজ, রোজ, রিজন বা রাইজন, ইট হ্যাজ রাইজন। এটা পৌঁছে গেছে টু এন অ্যালার্মিং রেট, একটা খুব দুশ্চিন্তার অবস্থায় পৌঁছে গেছে। এই যে ট্রাফিক অ্যাক্সিডেন্ট, এটা অনেক ব্যাপক হারে কি মানুষের জীবন নিয়ে, মানুষকে হত্যা করে আজকে সেটা একটা দুশ্চিন্তার বিষয় পরিণত হয়েছে। তাহলে এই যে আমি তোমাদেরকে গত লাস্ট দ্বিতীয় ক্লাসে পড়াইছিলাম, কোনো কাজ করে, খেয়ে, যে, এই অর্থ যখন দেয় তাহলে কি দাঁড়ায়? নিয়ে। বাংলায় কি দেয়? মানুষের প্রাণ নিয়ে। তাহলে কি হবে? টেকের জিরান ফর্ম বা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম কি হবে? আইএনজি, টেকিং। ওকে, টেকিং। তাহলে বলেছে যে আমরা বলি না করতে টু টেক, আর করে কি? করতে টু ডু, করে ডুইং। হ্যাঁ, খেলতে টু প্লে, খেলে প্লেইং। ডাকতে টু কল, ডেকে কলিং। ঠিক একইভাবে যে নিতে টু টেক, আর নিয়ে কি হবে? টেকিং আ হ্যাবিট অফ লাইফস। তাহলে বলেছে অনেক মানুষের জীবন নিয়ে, আজকে অনেক মানুষের জীবন নেওয়া বলতে বোঝাইছে হত্যা করে বা মানুষকে, মানে ট্রাফিক অ্যাক্সিডেন্টে অনেক মানুষ মারা গেছে। এই মানুষের জীবনগুলো শেষ হওয়ার মাধ্যমে আজকে এই ট্রাফিক অ্যাক্সিডেন্টটা বা রোড অ্যাক্সিডেন্টটা একটা ব্যাপক পর্যায়ে গিয়ে পৌঁছেছে। দ্য মেম্বার্স অফ আ ফ্যামিলি, এইটা কিন্তু পড়াইছে আমি ক্লাসে, একদম তোমাদের মনে থাকার কথা। দ্য মেম্বার্স অফ আ ফ্যামিলি, একটা পরিবারের সদস্যরা রিমেইন অ্যাংশাস। হ্যাঁ, আমি বলেছিলাম দেখো, এই যে আমাদের ইফেক্ট পার্টে V1 থাকার মানে হচ্ছে কন্ডিশনে অবশ্যই অবশ্যই V1 হবে, মানে এটা জিরো কন্ডিশন। আমাদের ইফেক্ট পার্ট বা রেজাল্ট পার্ট বা কনসিকোয়েন্স পার্টে যদি আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে এটা অবশ্যই কাকে নির্ধারণ করে? এটা জিরো কন্ডিশন, যার উভয় পাশে প্রেজেন্ট টেন্স, উভয় পাশে প্রেজেন্ট টেন্স। তাহলে কি পাচ্ছি আমরা? দ্য মেম্বার্স অফ আ ফ্যামিলি রিমেইন অ্যাংশাস। একটা পরিবারের সদস্যরা খুবই কি থাকে? খুবই উদ্বিগ্ন থাকে, খুবই দুশ্চিন্তায় থাকে। when someone, if someone, তাহলে someone খেয়াল রাখো, এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার। কি বলতো? থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে অবশ্যই প্রেজেন্ট টেন্সে কি হবে? ভার্বের সাথে এস বাই এস হবে। তাহলে উত্তর কি হবে? ট্রাভেলস। উত্তর কি হবে? ট্রাভেলস। বুঝছো? ওকে, ইন আ বাস। ওকে, যখন একজন মানুষ বাসে যায় তখন তার পরিবার সদস্যরা খুব দুশ্চিন্তা থাকে, যেহেতু রোড অ্যাক্সিডেন্ট অনেক বেশি। ইন মোস্ট কেসেস, বেশিরভাগ ক্ষেত্রেই রেকলেস ড্রাইভিং মানে অসচেতন গাড়ি চালনা, হ্যাঁ, অসচেতন গাড়ি চালনা কজ রোড অ্যাক্সিডেন্টস। তাহলে দেখো, ইন মোস্ট কেসেস মানে বেশিরভাগ ক্ষেত্রে, মানে কি? সচরাচর যেটা ঘটে, বাস্তব কথা, সত্য কথা। তার মানে কোনো সত্য কথা, বাস্তব কথা বা যেই কাজটা সবসময় ঘটে, এটা কোন টেন্স হয়? এটা প্রেজেন্ট সিম্পল টেন্সে। তাহলে এখানে কি পাচ্ছি? রেকলেস ড্রাইভিং। এখানে খেয়াল করো, এই ড্রাইভিংটা কিন্তু কোনো কাজের নাম। তাহলে মনে রাখবা, কাজের নাম অবশ্যই কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার। সবসময় লিখে রাখো, যে কোনো কাজের নাম হতে পারে। সেটা ধরো ড্রাইভিং হতে পারে, সেটা যদি ইটিং হতে পারে, হ্যাঁ, সেটা ইটিং হলে, অথবা সুইমিং, অথবা প্লেইং, যে কোনো কাজের নাম বলো, তুমি যে কোনো কাজের নাম বলো, এর প্রত্যেকটা কি বলো তো? এদের প্রত্যেকটা হলো থার্ড পারসন সিঙ্গুলার। প্রত্যেকটা কি? থার্ড পারসন সিঙ্গুলার। ওকে, সবাই এই জিনিসটা লিখে রাখো। যে কোনো কাজের নাম, কাজ মানেই হচ্ছে এটা কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, তাহলে কি হবে এখানে? কজ না হয়ে ড্রাইভিং কজেস। ড্রাইভিং কি হবে? কজেস, ঘটায়। তাহলে কি হচ্ছে এই জায়গায়? কজেস। তোমরা উত্তর মুখস্থ না, বরং ভাই যে ব্যাখ্যাগুলো দিছি সেটা মনে রাখো। তারপর কি পাচ্ছি? দ্য ড্রাইভার্স আর ইন দ্য হ্যাবিট অফ। অফ আমরা জানি টু ছাড়া অন্য যে কোনো প্রিপোজিশনের পরে যদি ভার্ব আসে, তাহলে সেটা কি হবে? আইএনজি যুক্ত হবে। এখানে যেহেতু অনেকগুলো হলুদ কালার হয়ে গেছে, ভাই একটু ডিফারেন্ট কালার দিয়ে লিখে যেন বোঝা যায়, হ্যাঁ, যেন কোনো গন্ডগোল না লাগে। ওকে, তাহলে এখানে কি পাবো আমরা? ভায়োলেট থেকে দেখো, এই যে অফ, আমরা জানি কি টু ছাড়া অন্য যে প্রিপোজিশনগুলো আছে, অফ, ইন, অন, বাই, উইথ, উইদাউট, এই প্রিপোজিশনের পরে যখন যে কোনো একটা ভার্ব আসছে, সেটা কি হবে? ভার্বের আইএনজি ফর্ম যুক্ত হবে। তাহলে ভায়োলেট থেকে কি হচ্ছে জায়গায়? ভায়োলেটিং। ওকে, ভায়োলেটিং। ওকে,
তারপর আসছি, রোড অ্যাক্সিডেন্টস ক্যান রিডিউস ইফ দ্য ড্রাইভার্স ড্রাইভ দেয়ার ভেহিকলস কেয়ারফুলি। বলেছে যে রোড অ্যাক্সিডেন্টটা কমানো যেতে পারে যদি ড্রাইভাররা তাদের গাড়িগুলোকে খুব সতর্কতার সাথে চালায়। এখন এই সেন্টেন্সটা বোঝো, এখানে রোড অ্যাক্সিডেন্টস ক্যান রিডিউস, রিডিউস মানে কি কমানো, রিডিউস মানে কি কমানো। আচ্ছা এখন বলো এখানে যে সাবজেক্টটা আছে রোড অ্যাক্সিডেন্টস, এটা কি অ্যাক্টিভ সেন্টেন্স না প্যাসিভ সেন্টেন্স? রোড অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা কি নিজেকে নিজে কমাতে পারে? বুঝছো, এটা কিন্তু আমি অনেক আলোচনা করছিলাম, রাইট? আমি প্রথম লেকচার আমরা এটা লেকচার একে অনেক আলোচনা করছি যে অ্যাক্টিভ প্যাসিভ বোঝার উপায় কি। যখন ভার্বের কাজটা সাবজেক্ট করতে পারছে না সেটা প্যাসিভ ফর্মে অ্যান্সার হবে। আমরা মোডালের প্যাসিভ দেখাইছি, মোডালের অ্যাক্টিভ দেখাইছি। তাহলে এই রোড অ্যাক্সিডেন্ট, এই অ্যাক্সিডেন্ট নিজেকে নিজে মাত্রাটা কমানোর সুযোগ কিন্তু নাই। তার মানে এই সেন্টেন্সটা কোন ফর্মে আছে বলো তো? হ্যাঁ, এটা প্যাসিভ ফর্মে আছে। এটা কিসে আছে? প্যাসিভ ফর্মে। তাহলে রোড অ্যাক্সিডেন্টস ক্যান, মোডালের প্যাসিভ কি বি প্লাস ভি থ্রি, মোডাল প্লাস বি প্লাস ভি থ্রি, তাহলে কি হবে? ক্যান বি প্লাস রিডিউসড, এটা ভি থ্রি হবে, তাহলে কি হবে? বি রিডিউসড। ওকে, তারপর আসো, পিপল শুড বি কনসিয়াস, মানুষকে সতর্ক হতে হবে ইন দিস রেসপেক্ট, এই ক্ষেত্রে। রেসপেক্ট মানে সম্মান না, এই ক্ষেত্রটায়। ওয়াইলের পরে আমরা জানি কি হয়, ওয়াইলের পর যখন সরাসরি ভার্বটা আসে একদম সরাসরি আইনজি হয়। এটা আমি পড়াইছি ক্লাস, একদম ইজিলি বুঝাই দিয়েছি তোমাদেরকে 2 নম্বর লেকচারে। ওয়াইল ক্রসিং দ্য রোড, রাস্তা পার হওয়ার সময়। তাহলে ওয়াইলের পরে কোনো সাবজেক্ট যেহেতু নাই, তাহলে ওয়াজ ওয়্যার আসবে না, সরাসরি কি পাচ্ছি আমরা? ওয়াইল ক্রসিং দ্য রোড, যখন রাস্তা পার হচ্ছি বা পার হই, উই শুড বি কেয়ারফুল, আমাদের সবাইকে সচেতন হতে হবে। সাম পিপল ট্রাভেল, কিছু মানুষ ভ্রমণ করে, ক্লাইম্ব অন দ্য রুফ অন দ্য বাসেস অ্যান্ড ট্রেনস। আচ্ছা বলেছে কিছু মানুষ, এই দেখো যখন তোমার এরকম একটা অপশন আছে কিন্তু হোয়াইল বা কোনো ধরনের ক্লু দেওয়া নাই, ক্লু দেওয়া নাই মানে তুমি দুইটা অপশনকে বাছাই করবা। একটা হচ্ছে তুমি ইনফিনিটিভের দিকে যাবা, অথবা তুমি জিরান বা পার্টিসিপলে যাবা। হ্যাঁ, জিরান বা পার্টিসিপল। এখন প্রশ্ন হচ্ছে এটা বাংলা অর্থ অনুযায়ী তুমি নির্ধারণ করবা। বলছে যে কিছু মানুষ বাস এবং ট্রেনের ছাদে চড়ে ভ্রমণ করে নাকি চড়তে ভ্রমণ করে? ছাদে চড়ার জন্য ভ্রমণ করে, কোনটা হবে বলো? মানুষ কি ছাদে ওঠার জন্য কি গাড়িতে ওঠে? এটা তুমি যে বলো যে টু ক্লাইম্ব অন দ্য রুফ, এর মানে হচ্ছে মানুষ ট্রাভেলে যায় মানে হচ্ছে ছাদে চড়ার জন্য যায়। এটা কি হয় না, বরং সিট যখন পায় না, যখন একদম ভরে যায় গাড়ি, তখন মানুষ ছাদে ওঠে, রাইট? তার মানে ছাদে উঠে ভ্রমণ করে, এ অর্থ দেয়। তাহলে এ অর্থ যখন দিবে, যখন বাংলা এরকম এ অর্থ দিবে, করে তারপরে উঠে, এরকম মিনিং যখন দিবে তখন কি হবে আমাদের? এটা মিনিংটা হচ্ছে এরকম হবে যে ডুইং, অথবা কি আসবে এখানে? উঠে মানে কি, বা ধর আমি বললাম যে চড়ে, হচ্ছে ক্লাইম্বিং। এর উত্তর কি হবে বলতো? ক্লাইম্বিং। ওকে, অন দ্য রুফ অফ দ্য buses and trains, traffic rules maintain strictly with a view to controlling road accidents. ওকে, তাহলে এখানে খেয়াল করো, এখানে ভার্বটা কি আছে? মেইনটেইন। মেইনটেইন অর্থ কি? মেনে চলা বা মান্য করা, তাই তো? আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে এই সেন্টেন্সটা অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে? ট্রাফিক রুলস মানে যেই যানবাহনের নিয়ম কানুনগুলো রাস্তার, মেইনটেইন স্ট্রিক্টলি, খুবই শক্তপোক্তভাবে, খুবই জোরালোভাবে মানতে হবে নাকি? এখন এই যে মানার কাজ কি ট্রাফিক রুলস করতে পারে? রুলস কি নিজেকে নিজে মানতে পারে? রুলস তো মানতে পারে না। তার মানে সেন্টেন্সটা কিসে আছে? প্যাসিভে। তুমি এখানে শুড দিয়ে করতে পারো, মাস্ট দিয়ে করতে পারো, তবে আমার কাছে বেটার মনে হয় যে মাস্ট দেওয়া, কারণ স্ট্রিক্টলি শব্দটার মধ্যে কিন্তু একটা জোর প্রকাশ পায়। হ্যাঁ, তুমি বলবা আমি তোমাকে স্ট্রিক্টলি পড়তেছি, তোমার পড়া উচিত না। স্ট্রিক্টলি পড়ার মানে হচ্ছে তুমি পড়বাই, ঠিক আছে? স্ট্রিক্টলি শব্দটার মধ্যে একটা জোর বোঝায়। এখানে উইল বা শ্যাল অথবা শুডের চেয়ে মাস্ট শব্দটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এখানে স্ট্রিক্ট শব্দটার জন্য আমি কি নিচ্ছি? মাস্ট। শুড দিলে অ্যান্সারটা হবে, ভুল হবে এমন না, শুড দিলে অ্যান্সারটা ভুল হয়ে যাবে এমন না, তবে এখানে মাস্ট দেওয়াটা শুডের চেয়ে বেটার অপশন। আমি কি লিখছি? মাস্ট বি মেইনটেইনড। মাস্ট বি অবশ্যই V3 প্যাসিভ কি হবে? মেইনটেইনড। ওকে, বুঝছো? বলো তো এটা বুঝছো কিনা ভাইরা? ছোট্ট বাচ্চারা এগুলো বলো তো, আমরা কি আমাদের রুলসগুলো কাজে লাগতেছে?
আমরা যা পড়েছি দুইটা ক্লাসে, যত রুলস, যত বেসিক আমি আলোচনা করেছি, সেটা কি কাজে লাগতেছে মনে হচ্ছে? হ্যাঁ, প্রথমটা বুঝলে পরেরগুলো আমাদেরকে আরো ইজি হবে। হ্যাঁ, ক্লাস আটকায় তাই। আমার এখানে তো আটকাচ্ছে না, তোমরা একটু তোমাদের নেটটা একটু নাড়াচাড়া দিয়ে দেখো তো। আমার এখানে তো আটকাচ্ছে না। এটা নেটের প্রবলেম হবে, ঠিক আছে? ওকে, চলো আমরা তার পরের প্রবলেমটা যাই। ওকে মাই গড, এই হলো একটা বোর্ড রে ভাই। এই বোর্ডের প্রশ্ন দেখলে কলিজাটার ভিতরে কাঁপন দিয়ে ওঠে, মনে হয় কি এক টর্নেডো আসলো। আসি, যদি আমি এই বোর্ড থেকে পড়াশোনা করছি, কুমিল্লা বোর্ড থেকেই। ওকে চলো। আচ্ছা, প্রথম প্রশ্নে একদম ইজি। হ্যাঁ, acquire knowledge is not limited to any age or time। বলেছে জ্ঞান অর্জন করা এই কাজটা কোনো সময় অথবা বয়সের সাথে নির্ধারিত না, বা এটা বয়সের সাথে কি না লিমিটেড না। কি হবে বলো? এই জিনিসটার সাথে একটা এক্সাম্পল তোমাদেরকে আমি পড়াইছিলাম। যে কোনো কাজের নাম যদি বলি, হ্যাঁ, এটা হোক অর্জন করা, হোক এটা তোলা, গাছে ওঠা, পড়া, সাইক্লিং, টিচিং, রাইট, রাইটিং, রিডিং, স্পিকিং, এরকম যে কোনো কাজের নাম কি হয়? এটা হচ্ছে একটা জিরান্ড, রাইট? কি হয়? জিরান্ড হয়। এই যে দেখো, আমরা যখন লিখছি স্পিকিং, স্পিক থেকে কি হচ্ছে? স্পিকিং। আমরা যখন লিখছি কালেক্ট, কালেক্ট থেকে কি হচ্ছে? কালেক্টিং। ওকে, আবার একইভাবে আমি যদি লিখি রাইট, এ রাইট থেকে কি হচ্ছে? রাইটিং। আবার যদি আমি লিখি যে টিচ থেকে কি হচ্ছে? টিচিং। ঠিক একইভাবে অ্যাকোয়ার থেকে কি হবে? অ্যাকোয়ারিং, অর্জন করা। ঠিক আছে, অ্যাকোয়ারিং। এর প্রত্যেকটা কি বলতো? এগুলো কিসের উদাহরণ? এর প্রত্যেকটা হচ্ছে জিরান্ডের উদাহরণ। কিসের উদাহরণ? জিরান্ডের। প্রত্যেকটা কিসের উদাহরণ? জিরান্ডের উদাহরণ। তাহলে আমরা কি পাচ্ছি জায়গার মধ্যে? যে acquiring knowledge is not limited to any age or time। কোনো সময় অথবা কিসের মধ্যে? বয়সের মধ্যে জ্ঞান অর্জন ব্যাপারটা সীমাবদ্ধ না। এটা কি হচ্ছে? acquiring। এই জন্য অনেক বেশি আসে, ঠিক আছে? এই যে acquiring, টিচিং, এগুলো অনেক জায়গায় পাবা। তারপরে আসো কি বলছে? ইট ক্যান গেইন বাই এনি পারসন অল থ্রু দ্য লাইফ। বলেছে জ্ঞান অর্জন করা যেতে পারে যে কোনো মানুষের দ্বারা সারা জীবন ধরে। সেন্টেন্সের প্যাটার্নটা দেখেই বোঝো। হ্যাঁ, এইখানে দেখো, এই যে ইট মানে কাকে বুঝাইছে? এই যে ইটটাকে, এই যে নলেজ না, জ্ঞান, জ্ঞানকে বুঝাইছে না? তাহলে ইট মানে কাকে বুঝাইছে? নলেজকে। তাহলে এই যে নলেজ, নলেজ কি নিজেকে নিজে অর্জন করতে পারে? গেইন মানে কি? অর্জন করা, তাই তো? তাহলে তুমি যদি অ্যাক্টিভে চিন্তা করো, তাহলে কি দাঁড়াচ্ছে? ইট ক্যান গেইন, মানে নলেজ নিজেকে নিজে অর্জন করে, রাইট? এটা তো হয় না, না? যেই কাজটা সাবজেক্ট করতে পারে না, এটা প্যাসিভ ফর্মে থাকে। এখন এটা তো চিরন্তন সত্য একটা কথা, আবার এটা যদিও মোডাল ভার্বে দেওয়াই আছে অলরেডি। তাহলে যেহেতু এটা প্যাসিভ ফর্মে হবে, কারণ গেইনের কাজটা নলেজ নিজেকে নিজে করতে পারে না, তাহলে প্যাসিভ ফর্মে লিখবো। তাহলে মোডালে প্যাসিভ কি? বি প্লাস ভি3, তাহলে ক্যান দেওয়া আছে, কি হবে? বি। গেইন থেকে কি হবে? গেইনড। ক্যান বি গেইনড বাই এনি পারসন। তারপর আরো দেখতে পারবা, দেখো অলরেডি বাই দিয়ে দেওয়া আছে। বাই আমাদের সাধারণত প্যাসিভ ফর্মে দেখলেই বোঝা যায়। ওকে, ইট ড্যাশ লাইক আনলিমিটেড ওয়েলথ উইচ ক্যান নেভার ফিনিশ। ওকে, এখন সেন্টেন্সটা একটু ভাবো। ইট, ইট কি? ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রাইট? ইট কি? ইট হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার, তাই তো? এখন মজার ব্যাপার হচ্ছে আমরা এই বি বলতে কি বুঝি? বি বলতে কি বুঝি এটা আমি ক্লাসে অনেকবার পড়াইছি, বলে দিছি। দেখো, বি বলতে আমাদের আসলে কয়েকটা শব্দ আমরা আসলে পাবো। বি বলতে কি পাচ্ছি আমরা? ধরো এম হতে পারে, ইজ হতে পারে, আর হতে পারে, তিনটা কিসে? প্রেজেন্টে। অপরদিকে ওয়াজও হতে পারে, আবার ওয়্যারও হতে পারে। এটা কিসে? এটা হচ্ছে আমাদের পাস্ট টেন্সে। তাহলে ইটের সাথে কি যায়? ইট যেহেতু সিঙ্গুলার ফর্ম, তার সাথে অবশ্যই ওয়্যার বা আর যাবে না, এমও যাবে না, ইজ যাবে। তাহলে এখন কথাটা চিন্তা করো, কথাটা সত্য কিনা, যে ইট ড্যাশ আনলিমিটেড ওয়েলথ, এই যে
ইয়ার কথাটা বলা হয়েছে যে এই জ্ঞান জ্ঞান হচ্ছে একটা কি, জ্ঞান হচ্ছে একটা অফুরন্ত সম্পদ, এটা অফুরন্ত সম্পদ উইচ ক্যান নেভার ড্যাশ, যেটাকে কখনোই শেষ করা যাবে না। হ্যাঁ, যেই জ্ঞানটাকে কখনো শেষ করা যাবে না, তার মানে করা যাবে না কি, মানুষ এটাকে শেষ করতে পারবে না জ্ঞানকে। কি পাচ্ছে, ইটের সাথে ইজ। আর এইখানে শেষ, খেয়াল করো, জ্ঞান নিজেকে নিজে শেষ করে, ব্যাপারটা তো এরকম না। যদি নিজেকে নিজে শেষ করতে হইতো তখন কি হইতো, উইচ নেভার ফিনিশেস। কিন্তু ক্যান যেহেতু দেওয়া আছে, তার মানে সেন্টেন্সটা অ্যাক্টিভে অর্থ মিলে না। যেটা নিজে নিজে শেষ হতে পারে না এমন হবে না, তাহলে কি হবে, যেই জ্ঞানকে কেউ শেষ করতে পারে না, রাইট। তার মানে সাবজেক্ট যেহেতু এখানে জ্ঞান, এই হুইচ মানে কাকে বুঝাইছে, জ্ঞানকে, তাহলে ফিনিশ, জ্ঞান তো নিজেকে নিজে ফিনিশ করবে না, তাহলে কি হবে, প্যাসিভ ফর্মে হবে। কি হবে, তাহলে ক্যান তোমাকে দেওয়া আছে মডালে, কি লাগবে তোমার, বি প্লাস ভি থ্রি, তাহলে কি পাচ্ছি, বি ফিনিশের ভি থ্রি কি হবে, ফিনিশড। ওকে, ক্যান বি ফিনিশড, বুঝে গেল। ওকে, তারপর আসো, দ্য লেভেল অফ আ পারসনস নলেজ, একটা ব্যক্তির জ্ঞানের মাত্রা। এইখানে তোমরা একটা জায়গায় কনফিউজড হবা যে ভাইয়া ডেভেলপ কি হবে এটার সাথে, হ্যাঁ, উইথ হিজ ডেডিকেশন, পেশেন্স অ্যান্ড কন্টিনিউইটি। বলেছে দ্য লেভেল অফ আ পারসনস নলেজ, একটা ব্যক্তির জ্ঞানের মাত্রা, হ্যাঁ, জ্ঞানের মাত্রা বা জ্ঞানের উচ্চতা ডেভেলপ মানে উন্নত হয়, বাড়তে থাকে বা বৃদ্ধি পায়, উইথ দ্য ডেডিকেশন, পেশেন্স অ্যান্ড কন্টিনিউইটি। তার যেই কি বলা যায়, আত্মত্যাগ একটা কাজের প্রতি, তার যে ডেডিকেশন, তার পেশেন্স, তার ধৈর্য এবং তার নিয়মানুবর্তিতা একটা বা একটা কাজের প্রতি লেগে থাকার ধরনের উপর নির্ভর করে। অর্থাৎ তুমি একটা কাজে ভালো হবা বা কত দ্রুত আগাবা, এটা নির্ভর করতেছে তুমি কাজের প্রতি কতটা ডেডিকেটেড, তোমার ধৈর্য কতটুকু, এবং সর্বশেষে হচ্ছে তুমি তুমি কন্টিনিউয়াসলি কাজটা করতে হবে, থেমে গেলাম, পড়ে গেলাম, এরকম না। ওকে, তাহলে এখন কথা হচ্ছে এখানে নাউন কোনটা বলো তো। সবসময় মনে রাখা, যখন একটা ফ্রেজ দেখবা, ফ্রেজের মধ্যে প্রিপোজিশনের আগের অংশটা বা আগের নাউনটা হচ্ছে আমাদের মূল সাবজেক্ট, মাথায় রাখো, লিখে রাখো। যখন তুমি একটা কোনো ভার্বের আগে বড় একটা ফ্রেজ দেখবা, সেক্ষেত্রে সাবজেক্টটা যাচাই করা কঠিন হয়ে যায়, যে ভাইয়া আমি কি লেভেলকে নিব, নাকি পার্সনকে নিব, না নলেজকে নিব। এই তিনটার মধ্যে উত্তর হচ্ছে পুরো ফ্রেজের মধ্যে প্রিপোজিশনের সবার আগে, প্রিপোজিশন যেখান থেকে শুরু হয়েছে তারপরে সাবজেক্ট না, তার আগেরটা সাবজেক্ট, রাইট। তাহলে লেভেল হচ্ছে একটা সিঙ্গুলার ফর্মেটে আছে। তাহলে কি সত্য কথা, যেহেতু প্রেজেন্স ইম্পর্টেন্স, যেহেতু এটা কথাটা সত্য বাস্তব, প্রেজেন্ট সিম্পল, তাহলে কি হবে, ডেভেলপের সাথে ডেভেলপস, সিঙ্গুলার ফর্ম থার্ড পারসন সিঙ্গুলার কি হবে, ডেভেলপস। তাহলে একজন মানুষের জ্ঞানের মাত্রাটা বৃদ্ধি পায় তার আত্মত্যাগ, তার ধৈর্য এবং তার নিয়মানুবর্তিতার সাথে। আ পারসন হ্যাভ সাম নিউ নলেজ থ্রু রেগুলার অবজারভেশন অ্যান্ড এক্সপেরিমেন্টেশন। কি বলছে, বাংলাটা বোঝো। এটা মোডাল ভার্বের অ্যাক্টিভ ফর্ম থেকে আসছে, কারণ সাবজেক্ট অলরেডি আছে। হ্যাভ অর্থ হচ্ছে অর্জন করা, এখানে কি হ্যাভ অর্থ হচ্ছে অর্জন করা দিবে, হ্যাঁ, অর্জন করা এরকম মিনিং দিবে। তাহলে বলছে একজন ব্যক্তি অর্জন করতে পারে সাম নিউ নলেজ, কিছু নতুন জ্ঞান, থ্রু রেগুলার অবজারভেশন অ্যান্ড এক্সপেরিমেন্টেশন, নিয়মিত পর্যবেক্ষণ এবং পরীক্ষণের মাধ্যমে। একটা বিজ্ঞানী হোক, একটা শিক্ষক হোক, একজন স্টুডেন্ট হোক, সে নিজের যে অবজারভেশন থাকবে নিয়মিত, বা প্রত্যেকটা জিনিস সে নিয়মিত ভাববে, পরীক্ষা নিরীক্ষা করবে, এটার মাধ্যমে কি সে জ্ঞান অর্জন করতে পারে, রাইট। তুমি কি দিবা, অর্জন করা উচিত। দেখো, আমি নিজেই হচ্ছে একজন খুব বেশি জ্ঞানী মানুষ না, আমি বলতেছি অনেক পরামর্শ দিচ্ছি না, পরামর্শ না, এই কথাটা কিন্তু সত্য, একজন অর্জন করতে পারে, বাস্তব কথা। তাহলে কি হবে, ক্যান। আর অ্যাক্টিভ আমরা কি জানি, অ্যাক্টিভে কিন্তু বি প্লাস ভি থ্রি হবে না, ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম, এবং এটা ভার্বের বেস ফর্মে কিন্তু আছে। তাহলে কি হবে, ক্যান হ্যাভ। তাহলে আ পারসন ক্যান হ্যাভ সাম নিউ নলেজ, একজন ব্যক্তি কিছু জ্ঞান অর্জন করতে পারে থ্রু রেগুলার অবজারভেশন অ্যান্ড এক্সপেরিমেন্টেশন, অর্থাৎ একজন ব্যক্তি নিয়মিত পর্যবেক্ষণ এবং পরীক্ষণের মাধ্যমে জ্ঞান অর্জন করতে পারে। দ্য প্রোগ্রেস অফ হিউম্যান বিইং, আবার খেয়াল করে এখানে সাবজেক্ট কোনটা আমাদের, এই যে অফের আগেরটা, এই যে এখানে প্রিপোজিশন দেখতেছো তার আগের এই যে প্রোগ্রেস, এইটা হচ্ছে আমাদের সাবজেক্টটা, মনে রাখবা। হ্যাঁ, বলে দিলাম, এটা মনে রাখবা। প্রিপোজিশন আগের অংশটা হচ্ছে মেইন সাবজেক্ট। দ্য প্রোগ্রেস অফ হিউম্যান বিইং লার্জলি depend on the growth of knowledge in various fields in positive and constructive ways. এটুকু আমাদের যাওয়া দরকার, শুধু এইটুকু খেয়াল করো। বলছে যে মানব জাতির যে উন্নতি, প্রগ্রেস বলতে উন্নতি, বেশিরভাগ ক্ষেত্রেই এটা নির্ভর করে
অন দ্য গ্রোথ অফ নলেজ, মানুষের উন্নতি নির্ভর করে তার জ্ঞানের বৃদ্ধির উপর। কথা সত্য না মিথ্যা বলো? যে কোনো মানুষের, পুরো মানব জাতির উন্নতিটা নির্ভর করে, তার প্রগ্রেস, তার উন্নতি, তার ডেভেলপমেন্ট নির্ভর করে তার কিসের উপর? দ্য গ্রোথ অফ নলেজ, তার জ্ঞান বৃদ্ধির উপর। তার মানে জ্ঞান যদি বৃদ্ধি পায় তার সফলতা বেশি হবে, জ্ঞান যদি কম থাকে তার সফলতা কমে যাবে। তার মানে কথাটা কিন্তু শুনেই বোঝা যাচ্ছে এটা চিরন্তন সত্য একটা কথা। আর যেই কথাটা চিরন্তন সত্য সেটা অবশ্যই অবশ্যই প্রেজেন্ট সিম্পল টেন্স। তাহলে প্রোগ্রেস কি বলতো? আমরা বলেছি আই, উই, ইউ, দে। হ্যাঁ, আই, উই, ইউ, দে চারটা ছাড়া দুনিয়ার যত সাবজেক্ট হবে প্রত্যেকে থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে দ্য প্রোগ্রেস কি? নিশ্চিতভাবে থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে কি পাচ্ছি আমরা? ডিপেন্ডের সাথে depends on the growth of knowledge in various fields in positive and constructive ways. For example, এইবার আসো। আচ্ছা দেখো, তুমি এতক্ষণ কথাগুলো কিন্তু প্রেজেন্ট টেন্সে বলতেছিলে, অর্থাৎ বাস্তব কথা, চিরন্তন সত্য কথা, প্রাকৃতিক বাস্তব কথা। হ্যাঁ, এখন দেখো হঠাৎ করে তোমাকে প্যাসেজটার মধ্যে একটা মোচড় দিয়ে দিল। দেখো খুব ভালোই খেয়াল করো। যেমন ধরো বলার পরে যে উদাহরণটা দিয়েছে এইটা আজকের দুনিয়ার উদাহরণ না, এটা অনেক অতীতকালের উদাহরণ। তোমরা খেয়াল রাখতে হবে, হঠাৎ করে বাক্য এরকম মোচড় নিতে পারে, হঠাৎ করে বাক্য চেঞ্জ হয়ে যেতে পারে, হঠাৎ করে দেখবা যে একটা উদাহরণ দিয়ে দিছে যেটা অতীতকাল বোঝায়। এই ব্যাপারগুলোতে খুব বেশি নজর রাখবা, কারণ তোমাকে বিপদে ফেলাই হচ্ছে প্রশ্নকর্তার কাজ, আর ওই বিপদ থেকে বুঝে প্রশ্ন সলভ করে হচ্ছে আমাদের ইংলিশ উইনারদের কাজ। ওকে, for example, Newton discovered a theory of gravitation and there are many famous scientists. Okay, একই সেন্টেন্সে দেখো দুইটা মোচড়। এইটুকু অংশ তুমি এই যে এন্ডের আগ পর্যন্ত খেয়াল করো আর এন্ডের পরেরটা খেয়াল করো, এই দুইটা ক্লজকে তুমি খেয়াল করো। বলছে নিউটন কি করেছিল? গ্র্যাভিটেশন বা মহাকর্ষের সূত্র আবিষ্কার করেছিল অনেক বছর আগে, 400-500 বছর আগে। তাহলে অবশ্যই অতীতের ঘটনা কি হবে? পাস্ট টেন্স। তাহলে ডিসকভার্ড, শেষ এইটুকু। কিন্তু এন্ডের পরেই দেখো তো কথায় ঘুরাই দিল যে নিউটন গ্র্যাভিটেশন বা মহাকর্ষের সূত্র আবিষ্কার করেছিল এবং দেয়ার আর, এবার খেলো সুন্দরভাবে দেখো, দেয়ার আর মেনি ফেমাস সায়েন্টিস্ট, এবং পৃথিবীতে এমন মহান বিজ্ঞানী আছে। এই জায়গায় খুব মজার একটা খেলা খেলতে হবে। এবং অনেক বিজ্ঞানী আছে হু ইনভেন্ট অ্যামেজিং থিংস, মেক লাইফ ইজি অন দ্য আর্থ। ওকে, কি হতে পারে ভাবো? এখানে ফেমাস সায়েন্টিস্ট বলতে এটা, এই দেখো ফেমাস সায়েন্টিস্টদের কথা বলছে, এই কথাটার মধ্যে দুইটা জিনিস, দুইটা খুব সুন্দর এবং খুব গভীর ইংলিশের স্ট্রাকচার লুকায় আছে। সেটা কি? যখন কোনো অতীত ঘটনা সম্পর্কে বলবো, হ্যাঁ, কোনো ঐতিহাসিক জিনিস যেটা বাস্তব কথা, সত্য কথা, এটা প্রেজেন্ট সেন্সে বলা যায়, অতীতের কথাই প্রেজেন্টে বলা যায়। আমি যদি বলি, ধরো এই সেন্টেন্সটাকে বোঝার জন্য তোমাদেরকে একটা এক্সাম্পল দিই। যেমন ধর আমি বললাম যে, আচ্ছা এই যে তাজমহলের প্রতিষ্ঠা থেকে সম্রাট আকবর, রাইট? আকবর সম্রাট শাহজাহান। ওকে, তাহলে শাহজাহান বিল্ড, ওকে আমি বললাম নির্মাণ করেছিল, বিল্ড তাজমহল। ওকে, তাজমহল, এই কথাটা যেমন সত্য অতীতের, আবার যে কথাটা ঐতিহাসিক সত্য এক্ষেত্রে চাইলে প্রেজেন্টও ব্যবহার করা যায়। কি? শাহজাহান বিল্ডস তাজমহল। আবার লিখলা যে শাহজাহান ছিল এই তাদের বংশের তৃতীয় সম্রাট। এটা ছিল বললে উত্তর সঠিক, প্রেজেন্টে বললে উত্তর সঠিক। তার মানে এই ধরনের ঐতিহাসিক সত্যগুলোর ক্ষেত্রে ইতিহাসের কথা বলতেছো, বাট কথা চাইলে প্রেজেন্টে বলা যায়। ঠিক একইভাবে এইখানে কথাটা বুঝাইছে যে পৃথিবীতে এমন অনেক বিজ্ঞানীর কথা আছে, বিজ্ঞানীর নাম আছে, তাদের কাজ আছে, যারা অনেক কিছু ইনভেন্ট করে দিয়ে গেছেন, অ্যামেজিং থিংস, আমাদের জীবনকে সুন্দর করতে বা করার জন্য, তাই তো? তাহলে কি হবে বলো? কি হবে বলো? এই যে প্রশ্নের উত্তর একটু ভাবো। হ্যাঁ, সোচো, যারা সোচো, क्या हो गया आंसर, जरा सोचो।
উত্তর কি হতে পারে বলো? প্রশ্ন উত্তরটা ভাবো একটু দেখি, তোমাদের ব্রেইনে আসলে কতটুকু তোমরা প্রেশার নিতে পারো, কতটুকু হ্যান্ডেল করতে পারো প্রেশার। ওকে, তাহলে দেয়ার আর ফেমাস সায়েন্টিস্ট হু ইনভেন্টেড মেনি থিংস। আচ্ছা, এখন ধরো আমরা যদি পাস্ট সিম্পলে দেই, পাস্ট সিম্পলে দিলে একটু কনফিউশন থেকে যায়, বাট ভুল হবে না। বাট প্রেজেন্টের সাথে আমরা চাইলে কিন্তু প্রেজেন্ট পারফেক্টকে রাখতে পারি, রাইট? তাহলে এমন অনেক বিজ্ঞানী আছে যারা তৈরি করেছে এই মিনিং দিলে কিন্তু কোনো রকম ভুল হবে না। তাহলে আমার কাছে মনে হয়েছে এটা পারফেক্টে রাখাটা তোমার জন্য বেস্ট অপশন। তুমি চাইলে এটা পাস্ট সিম্পলে করতে পারো, পাস্টে দিলে শিক্ষক প্রশ্ন করতে পারে কেন তুমি প্রেজেন্টের সাথে পাস্টকে ঝামেলা লাগাইলা, তাই না? এটা প্রশ্ন হইতে পারে। আমরা প্রশ্নের দিকেই যাব না, আমরা ঝামেলা থেকে 100 হাত দূরে, আমরা সহজভাবে উত্তর দেওয়া যায় ওইটা উত্তর দিয়ে ফেলবো, শেষ। তাহলে প্রেজেন্ট যেহেতু আছে, দ্বিতীয় ক্লাসটা আমি প্রেজেন্টে রাখবো, তাহলে প্রেজেন্ট পারফেক্টে যাবে, যেহেতু তৈরি করে ফেলছে অলরেডি, অনেক কিছু করে ফেলছে। তাহলে হু হ্যাভ, তাহলে কি এই দেখো হুটা কার জন্য বসছে বলো তো? এই হু সায়েন্টিস্টদের জন্য। তাহলে সায়েন্টিস্ট যদি প্লুরাল হয়, হুও কিন্তু প্লুরাল, হ্যাজ লেখা যাবে না। তাহলে কি হবে? হু হ্যাভ ইনভেন্টেড meaning amazing things to make our life easy on the earth. আমাদের জীবনটাকে, পৃথিবীতে আমাদের জীবনটাকে কি করতে খুব সহজ করতে, রাইট? একটা উদ্দেশ্য ছিল। তাহলে এই বাক্য দিয়ে বোঝাচ্ছে কি বাংলা অর্থে উদ্দেশ্য, যে তারা যে আবিষ্কারগুলো করছে উদ্দেশ্য ছিল একটা, যে এই প্রবলেমটা সলভ করব। আমি পানি এখন খুব নোনতা, এই পানিটাকে আমি কিভাবে পিউরিফাই করা যায়, মানুষ গরমের মধ্যে কষ্ট পায়, কিভাবে গরমের মধ্যে এসির ব্যবস্থা করা যায়, ফ্যানের ব্যবস্থা করা যায়। তার মানে প্রত্যেকটা বিজ্ঞানের আবিষ্কার পিছনে একটা উদ্দেশ্য থাকে। তাহলে কি বলেছে দেখো, যে দেয়ার আর মেনি সায়েন্টিস্ট হু হ্যাভ ইনভেন্টেড অ্যামেজিং থিংস টু মেক লাইফ ইজি অন দ্য আর্থ। তাহলে কি হবে? টু মেক। ওকে, ক্লিয়ার না? মেকিং এ যদি দাও, হ্যাঁ, মেকিং দিলে কি হবে? মেকিং দিলে হবে জীবনকে সহজ করে তারপর আবিষ্কার করছে। সহজ যদি করেই ফেলে, তাহলে আবিষ্কার করবে কি করতে, বুঝছো কিনা? হ্যাঁ, যদি দেখো, তুমি যদি এখানে দাও যে মেকিং মানে হচ্ছে আবিষ্কার করে ফেলছে। একটা জিনিস আবিষ্কার করে ফেলার মানে তো আর এটার মানে যদি মানুষের জীবনকে ইজি করেই ফেলে, তাহলে আবিষ্কার করবে কি করতে? বরং এটা উদ্দেশ্য ছিল যে মানুষের জীবনটাকে সহজ করবে, সেই উদ্দেশ্যে আবিষ্কারগুলো তারা করেছে। ঠিক আছে, ওকে, আমরা 2 নম্বর প্রশ্নটা আমরা গেল। চলো আমরা আরো একটা প্রবলেমে যাই। ও যশোর বোর্ড 2022। ওকে, চলো আমরা দেখি একটু প্রশ্ন কি আসছে। প্রথম প্রশ্ন একেবারেই সহজ, আমি ক্লাস একদম পড়াই দিছি, তোমরা বলো কি হবে। উড ইউ মাইন্ড রিসিভ, আমি পড়েছি না, মাইন্ড, উড ইউ মাইন্ড ওয়ার্থ, তারপর হচ্ছে ফ্যান্সি না সরি ওয়ার্থ, তারপর হচ্ছে ইট ইজ নো ইউজ, ইট ইজ নো ওয়ার্থ, তারপরে আরো কিছু শব্দ ছিল, রাইট? এগুলোর পরে কি হয়? ভার্বের পরে আইএনজি। তাহলে কি হবে? রিসিভ থেকে সহজে রিসিভিং, তাই তো? রিসিভিং মাই লেটার, উড ইউ মাইন্ড রিসিভিং মাই লেটার, যদি এখানে প্রশ্নবোধক চিহ্ন হওয়া উচিত ছিল। ওকে, বলতেছে আই এম এক্সট্রিমলি সরি ফর ড্যাশ লেট। তাহলে পড়াইছে না, টু ছাড়া যদি অন্য প্রিপোজিশন আসে, টু ছাড়া অন্য প্রিপোজিশনের পরে কি হয় মনে আছে? অন্য প্রিপোজিশন প্লাস হচ্ছে ভার্বের আইএনজি। তাহলে কি হবে এই জায়গার মধ্যে? ফর তো অবশ্যই টু ছাড়া প্রিপোজিশন, তাহলে বি, এই যে মূল ভার্বটা যেটা আছে সেটার সাথে আইএনজি, তাহলে বি এর সাথে কি হবে? আইএনজি। ওকে, লেট, হ্যাড আই হ্যাড এনি মেসেজ অ্যাবাউট ইয়োর ইলনেস, থার্ড কন্ডিশন। এটা কি? হ্যাড প্লাস V3। হ্যাঁ, এই যে হ্যাড প্লাস V3, এইটা কোন কন্ডিশন? এটা হচ্ছে থার্ড কন্ডিশন। এটা কোন কন্ডিশনকে বোঝায়? এটা থার্ড কন্ডিশনকে বোঝায়। ওকে, অবশ্যই মাথায় রাখবা, তোমরা যদি কন্ডিশন নিয়ে কোনো কনফিউশন থাকে, ভাইয়ার কমপ্লিটিং সেন্টেন্সের পার্ট 2 এর ক্লাসটা করবা। ঠিক আছে, পার্ট 2, 3টা পার্টের ক্লাস হচ্ছে সম্ভবত, পার্ট 2 তে ক্লাসটা করবা। কন্ডিশনালের সবকিছু নিয়ম একদম ডিটেইলসে ভাই বলে দিছি এখানে, হ্যাঁ, একদম গুছিয়ে পড়াইছি। হ্যাড আই হ্যাড এনি মেসেজ অ্যাবাউট ইয়োর ইলনেস, আমি যদি তোমার অসুস্থতার ব্যাপারে কোনো মেসেজ পাইতাম। থার্ড কন্ডিশনের স্ট্রাকচারটা মনে রাখো। থার্ড কন্ডিশনে কি বসে আমাদের? থার্ড কন্ডিশনের স্ট্রাকচারটা দেখো,
যেমন ধরো থার্ড কি হয়, প্রথম ক্লজটা কি হবে, ইফযুক্ত ক্লজটা এটা হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হেড প্লাস V3 প্লাস এক্সটেনশন, তাই তো? আর কমার পরের অংশটা কি হবে বলতো, সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট, সাথে কি হবে, হ্যাভ প্লাস V3। অবশ্যই তোমাকে কি রাখতে হবে, তোমাকে উড কুড মাইট হ্যাভ প্লাস V3, ঠিক আছে? এই তিনটা অপশনের মধ্যে আমাদেরকে রাখতে হবে। তাহলে কি পাচ্ছি দেখো, যে আমি তোমাকে ভিজিট করতাম মানে তোমার সাথে দেখা করতাম, তাই তো? তাহলে তুমি এখানে কুড হ্যাভ দিতে পারো বা উড হ্যাভ, যে কোনো একটা দিতে পারো। আমি দিলাম হচ্ছে উড হ্যাভ, আমি তোমার সাথে সাক্ষাৎ করতাম, তাহলে আই উড হ্যাভ ভিজিটেড, আমি তোমার সাথে সাক্ষাৎ করতাম। বিলিভ মি, বিশ্বাস করো, সিন্স মাই রিটার্ন ফ্রম অস্ট্রেলিয়া আসার পর থেকে আই হ্যাভ গট মাই সেলফ, এইখানে একটা সুন্দর টার্ম, নতুন জিনিস মনে রাখো। হ্যাঁ, এখানে তোমার একটা নতুন জিনিস লিখে রাখি, এটা একটু সুন্দরভাবে তোমরা একটু নোট করে রাখো। কি বললাম, যে গেট প্লাস সামওয়ান, গেটের পরে যদি কি বসে, সামওয়ানের জায়গায় যে কোনো মানুষ হবে আর কি। গেট হিম, গেট হার, গেট মি, গেট ইউ, গেট ইউর সেলফ, এরকম যদি প্যাটার্ন হয়, তারপরে ভার্বটা হবে হচ্ছে V3, সরাসরি V3। এই জিনিসটাকে তোমরা একটু সুন্দর করে নোট রাখো, এইটা যেন কোনোভাবে না ভুলো। হ্যাঁ, কি বললাম, গেট জায়গায় গট হইতে পারে, উইল গেট হইতে পারে, তবে এই গেট হচ্ছে একটা পজিটিভ ভার্ব। এটা খুব বিস্তারিত আলোচনার প্রয়োজন নেই, তাই আমি দেখাই নাই। এইটুকু মনে রাখো, গেটের পরে যখন কোনো একটা ব্যক্তির নাম আসবে, ব্যক্তির কথা আসবে, তারপরে যে ভার্বটা আসতেছে V3 ফর্মে বসবে। তাহলে কি হবে, এখানে কি হবে দেখো, আই হ্যাভ গট মাই সেলফ, তাহলে যে ব্যক্তির কথা আসছে না, ব্যক্তির কথা আসলে এখানে কি হবে, অবশ্যই এখানে কি হবে, এঙ্গেজের V3 ফর্ম। তাহলে কি হবে, এটা V3, এঙ্গেজড। ওকে, উত্তর কি হচ্ছে, এটা হচ্ছে এঙ্গেজড। তারপর আসো, ইন রেজিং অ্যাওয়ারনেস অ্যামাং পিপল সেন্ড দেয়ার ডটার্স টু স্কুল। এখানে দেখো কি বলছে, এই যে ভার্বটা আছে, আমরা বলেছিলাম যে কোনো যদি ক্লু না পাও, দেখো এখানে একটা ক্লু আছে, সেটা কি গট একটা ক্লু, রাইট? এখানে একটা কন্ডিশন, এটা একটা ক্লু। উড ইউ মাইন্ড, একটা ক্লু দেওয়া আছে। আই এম সরি ফর হচ্ছে একটা প্রিপোজিশন, একটা ক্লু। আমি তোমাদের বারবার বলছি যে কোনো সেন্টেন্সে যদি ক্লু না পাও, কোনো ভার্বের আগে যদি তুমি ক্লু খুঁজে না পাও, যে প্রিপোজিশনও দেওয়া নাই, উড ইউ মাইন্ড দেওয়া নাই, ফর দেওয়া নাই, বা মোডাল ভার্ব দেওয়া নাই, অ্যাক্টিভ প্যাসিভ বোঝা যাচ্ছে না, কিছুই দেওয়া নাই, কোনো ধরনের ক্লু দেওয়া নাই, তখন একটা দিকে উত্তর হবে, সেটা হচ্ছে হয় সেটা পার্টিসিপল বা জিরান দিয়ে হবে, অথবা ইনফিনিটিভ দিয়ে হবে। খেয়াল রাখো, যখন ক্লু পাবে না, যখন কোনো ক্লু পাবে না, তখন কোনটা দিয়ে উত্তর করার চেষ্টা করবা, তখন ইনফিনিটিভ অথবা জিরান অথবা পার্টিসিপল দিয়ে উত্তর করবে, ঠিক আছে? বুঝছো কিনা? যখন তুমি ক্লু পাবা না, তখন পার্টিসিপল, ইনফিনিটিভ অথবা ভাই এখানে তো গ্যাট নাই, গট আছে। গ্যাট, আমি ভাই তো গ্যাট দিছি না, গ্যাটের পাস্ট ফর্ম হইতে পারে, গট হইতে পারে, উইল গেট হইতে পারে, মানে টেন্স পরিবর্তনে কোনো সমস্যা হবে না। ধরো যে মানে ভাই আপনি তো গ্যাট দিছেন প্রেজেন্টে, এখানে গট আসলো কেন, এটা কোনো সমস্যা নাই। প্রেজেন্টের জায়গায় পাস্ট আসতে পারে। হ্যাঁ, আমি বর্তমানকে ভালোবাসি, কেউ অতীতকে ভালোবাসে না। আমি যদি অতীতকে ভালোবাসি না, আই ডোন্ট লাইভ মাই পাস্ট, নট এক্স। ওকে, চলো এখানে কি পাচ্ছি আমরা, I have got myself engaged in raising awareness among people. আমি মানুষের মাঝে কি করতে, সচেতনতা বৃদ্ধি করতে ব্যস্ত ছিলাম অস্ট্রেলিয়া থেকে আসার পর থেকে। কি, কেন? টু সেন্ড দেয়ার ডটার্স টু স্কুল। আচ্ছা, তুমি যদি দেখো সেন্ডিং দেয়ার ডটার্স টু স্কুল, তাহলে তো তার ব্যস্ত থাকার বা সচেতনতা বৃদ্ধি করার কিছু হইল না। যদি সে বাচ্চাদেরকে স্কুলে পাঠাই দেয়, তাহলে তো সচেতনতা বৃদ্ধির কোনো কাজ আসবে না। তাহলে কি আসবে এই জায়গায়? হ্যাঁ, তাহলে কি আসবে? যদি সচেতনতা বৃদ্ধি করেই, তাহলে কি একটা উদ্দেশ্য আছে। এই যে সে সচেতনতা বৃদ্ধি করতে, দেখো এখানে খেয়াল করো,
সে যে এখানে সচেতনতাটা বৃদ্ধি করতেছে, এই যে সে মানবতার কাজটা করতেছে, রেজিং অ্যাওয়ারনেস অ্যামাং পিপল, এটা উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে মানুষজন যেন তাদের বাচ্চাদেরকে স্কুলে পাঠায়, উদ্দেশ্য আছে, রাইট? তাহলে উদ্দেশ্য যখন হবে তাহলে কি হবে? অবশ্যই এখানে ইনফিনিটিভ দিয়ে উত্তর করতে হবে। তাহলে কি হবে এখানে? যেহেতু উদ্দেশ্য বুঝাইছে তাহলে কি পাচ্ছি আমরা? উদ্দেশ্য বুঝালে কি পাবো আমরা? টু সেন্ড, টু সেন্ড। কি হবে এখানে? টু সেন্ড, টু তারপর ভার্বে বেস ফ্রম, SEND, ওকে। আচ্ছা, তারপরে ইন দিস কান্ট্রি, এই দেশের মধ্যে, ধরো এই বাংলাদেশের মধ্যে, গার্লস ডিপ্রাইভ অফ প্রপার এডুকেশন অ্যান্ড গাইডেন্স, মেয়েরা বা মেয়ে শিক্ষার্থীরা যথাযথ শিক্ষা এবং দিক নির্দেশনা থেকে বঞ্চিত, বঞ্চিত। তাহলে মেয়েরা কি নিজেরা নিজেদের বঞ্চিত করে নাকি মেয়েদের বঞ্চিত করা হয়? ভাবো তো, সোচো যারা। সেন্টেন্সটা অ্যাক্টিভে লিখবা না প্যাসিভে লিখবা, প্যাটার্নটা বুঝো। কেউ কি নিজেকে নিজে ইচ্ছে করে বঞ্চিত করে, নাকি সমাজ, পরিবেশ, বাবা মায়ের কনসাসনেস কম থাকার কারণে বা বিভিন্ন কারণে, অর্থনৈতিক কারণে মেয়েদেরকে ডিপ্রাইভ করা হয়? দেখো, তোমরা আগে মিনারজুতে দেখতা যে ছেলেকে হচ্ছে আমের বড় অংশটা দেয়, মেয়েকে একটু কম দেয়। যদি আজকের দুনিয়া চেঞ্জ হয়ে গেছে, আজকে মেয়েরা সমান সমানই, তাই না? কোনো ক্ষেত্রে বেশি। তাহলে তাহলে এই প্যাটার্নটা খেয়াল করো, মেয়েরা কিন্তু নিজেরা নিজেদেরকে কেউ চাইলে বঞ্চিত করে না, বঞ্চিত করা হয় মেয়েদেরকে। তাহলে প্রেজেন্ট টেন্সে যেহেতু সত্য কথা, যেহেতু তাহলে অবশ্যই কি যাবে? প্রেজেন্ট সিম্পলে এম ইজ আর প্লাস V3, প্রেজেন্ট সিম্পল। তাহলে গার্লসের সাথে কি যাবে? অবশ্যই আর যাবে তার সাথে। তাহলে কি হচ্ছে উত্তর? আর V3, ডিপ্রাইভের V3 কি? ডিপ্রাইভড, ওকে। তাহলে গার্লস আর ডিপ্রাইভড অফ প্রপার এডুকেশন অ্যান্ড গাইডেন্স, মেয়েরা যথাযথ শিক্ষা এবং দিক নির্দেশনা থেকে বঞ্চিত। ডিউ টু ল্যাক অফ এডুকেশন, এই শিক্ষার অভাবের কারণে, পর্যাপ্ত শিক্ষার অভাবের কারণে, দে নট নো হোয়াট দে নিড। আচ্ছা, তারা জানে না যে তাদের কি প্রয়োজন। অনেকে মেয়েরা জানে না তার আসলে কি প্রয়োজন। তাই দেখো, এটা তো সত্য কথা। যে কথাটা সত্য সেটা তো অ্যাফার্মেটিভ হলেও সত্য, সেটা নেগেটিভ হলেও সত্য। আমার কথা বুঝছো কিনা? হ্যাঁ, বলো, আমার কথা বুঝছো কিনা? যে কথাটা সত্য তা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলেও সত্য, যদি নেগেটিভ হয় তাইলেও তো সত্য, নাকি? তাহলে বলছে মেয়েরা হচ্ছে কি বঞ্চিত হয়। তাহলে এই পর্যাপ্ত শিক্ষার কারণে তারা জানে না, তারা জানে না। তাহলে তারা কিসে আছে বলতো? প্লুরাল ফর্মে। তারা কিসে? প্লুরাল। তাহলে প্লুরালকে আমরা প্রেজেন্ট সিম্পল নেগেটিভ করে কি দিয়ে? ডু দিয়ে। আর সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে ডাজ দিয়ে। থার্ড পারসন সিঙ্গুলার ডাজ, বাকি সকল হচ্ছে ডু। তাহলে ডু নট নো, তাহলে নেগেটিভ কি হবে? ডু নট। দে ডু নট নো, তারা জানে না হোয়াট দে নিড, তাদের কি প্রয়োজন। আবার এখানে কি? আবার প্রেজেন্ট সিম্পল, দে প্লুরাল ফর্ম আছে, নিজের সাথে আর কিছুই দরকার নেই, তাহলে নিড, নিডি হবে। তাদের কি প্রয়োজন, ওকে। তাহলে তারা জানেই না যে তাদের কি প্রয়োজন। ফর ইয়ার্স, অনেক বছর ধরে, দে নেগলেক্ট ইন সোসাইটি, ওকে। তাহলে দেখো, অনেক বছর ধরে যখন বলতেছে, অনেক বছর, ফর ইয়ার্স, বছরের পর বছর ধরে, হ্যাঁ। তাহলে তুমি এটা চাইলে প্রেজেন্ট পারফেক্টেও রাখতে পারবা, আবার প্রেজেন্ট সিম্পলে দিতে পারবা, সত্য কথা ধরলে, যে দে আর নেগলেক্টেড ইন দ্য সোসাইটি, বছরের পর বছর ধরে তারা সমাজে বঞ্চিত, তারা সমাজে নিষ্পেষিত, নিগৃহীত, বলতে পারো, প্রেজেন্ট সিম্পলে রাখতে পারো। আবার চাইলে পারফেক্টে দিলা, দে হ্যাভ বিন নেগলেক্টেড ইন সোসাইটি, দুইটা অ্যান্সারই রাইট। তুমি যদি এখানে চাও যে ভাই আমি প্রেজেন্টে চিন্তা করবো, যেহেতু সত্য কথাই বলছে, মিথ্যা কথা বলে নাই, আমরা নারীবাদ দিয়ে আমরা মেয়েদের পক্ষে কথা বলবো, তো তুমি দিবা, ঠিক আছে, দে আর নেগলেক্টেড, পেসিভেই তো হবে না, মেয়েরা নিজেকে তো নিজেরা নেগলেক্ট করে না, পেসিভে হবে। তাহলে দে আর neglected, অথবা they have been neglected, have been neglected, বানান কি ভুল করছি? না, ঠিক আছে, they have been, বুঝছো? বলো, এই বাচ্চারা বুঝছো কিনা বলো? they are being neglected in the society, হ্যাঁ, কন্টিনিউয়াস দেওয়া যায়, হ্যাঁ, এটা এমন একটা প্রশ্ন, চাইলে কন্টিনিউয়াস দিতে পারো। তারা সমাজে বঞ্চিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে যদি দাও তাহলে কন্টিনিউয়াস দিবা, বা চমৎকার উত্তর দিছো এটা। দে আর বিং, আর বিং নেগলেক্টেড, তুমি উত্তর আরেকটা হইতে পারে, আর বিং নেগলেক্টেড দাও। তবে এই যে এটা বেশি ভালো লাগছে আমার, হ্যাঁ, আমার মনে হয় যে এই উত্তরটা বেশি তোমরা উত্তর দিতে পারবা, হ্যাঁ, এটা বেশি সুন্দর, তার সমাজে বঞ্চিত হচ্ছে, ওকে। তবে এটা অর্থগতভাবে তিনটা উত্তরই হতে পারে।
বুঝছো কিনা বলো? এটা না বুঝলে মাথার মধ্যে ইট ফাটাবো, ইট। নিউ ক্লাস টাইমটা কি? নিউ ক্লাস টাইম আজকে আমি ক্লাসের পরে জানাই দিব, হ্যাঁ। ইংলিশ ফার্স্ট কি সিলেবাস চেঞ্জ হয়েছে? হ্যাঁ, সিলেবাস চেঞ্জ হয়েছে, শুধু 26 ব্যাচের। 25 ব্যাচের কোনো চেঞ্জ নাই, তোমরা ঠান্ডা মাথায় থাকো। হ্যাঁ ভাই বুঝছি, এই তো গুড। বুঝো নাই কে বলো? এটা ইট মাথায় ভেঙে দিই। এত কষ্ট করে ক্লাস করাইছি, এত সুন্দর পড়াইছি, এত কিছু বুঝাইছি, এরপর যদি না বুঝো তাহলে তুমি ক্লাস করো নাই, তো তুমি হচ্ছে খুব মনোযোগী ছাত্র। ওকে, চলো আরো প্রশ্ন সলভ করি, আরো। ঢাকা বোর্ড 2019 রাজধানী সলভ করি, চলো রাজধানী। ওকে, এইবার একটা আমরা মজার প্রশ্ন সলভ করো, আমাদের সকলে ছেলেদের প্রিয়। চলো আমরা একটু রাজধানীর একটা প্রবলেম সলভ করি, হ্যাঁ। ওকে চলো, হ্যাঁ সবাই আমরা প্রবলেমে আসি। ক্রিকেট ইজ আ পপুলার গেম। ক্রিকেট একটা খুব জনপ্রিয় খেলা, সত্য কথা। প্রথম কথাটাই প্রেজেন্টে আছে, খেয়াল করো। তোমাকে প্রথম কথাটা, এই যে প্রথম সেন্টেন্সটা আছে, এখানে তোমার একটা ধারণা দিয়ে দিচ্ছে যে কথাটা প্রেজেন্টের দিকে যাচ্ছে। ক্রিকেট ইজ, ওকে। তাহলে প্রথম সেন্টেন্স থেকে আমি একটা ধারণা পেলাম যে কথাগুলো প্রেজেন্টে যাওয়ার সম্ভাবনাই আছে। তাহলে ক্রিকেট ইজ আ পপুলার গেম, অর্থাৎ ক্রিকেট হচ্ছে একটা খুবই পপুলার গেম, জনপ্রিয় খেলা। বোথ দ্য ইয়াং অ্যান্ড দ্য ওল্ড, বোথ, বোথ মানে কিন্তু প্লুরাল ফর্ম। বোথ দ্য ইয়াং অ্যান্ড দ্য ওল্ড বলছে বৃদ্ধরা এবং কিশোররা সকলেই গেট প্লেজার ফ্রম দিস গেম, এই খেলা থেকে আনন্দ পায়। এলাকায় খেলা হয় না পিয়াইস্তা আবিয়াইস্তা, তোমাদের এলাকায় খেলা হয় কিনা আমি জানি না, বাট আমার এলাকায় একটা সময় হইতো, বুঝছো? ফুটবল, বিশেষ করে ফুটবল কি বিয়াইস্তা আবিয়াইস্তা, বুঝছো? খেলা হইতো কি বিয়াইস্তা আবিয়াইস্তা, তো অথবা কি বলতো বিয়াইত্তা আবিয়াইত্তা। তো সবসময় খেলার মধ্যে একটাই ফলাফল হইতো মোটামুটি, বিয়াইত্তা যারা তারা হেরে যেত, কারণ তারা যেভাবে বইয়ের কাছে হেরে যায়, তারা ঠিক একইভাবে যুবকদের কাছে হেরে মান সম্মান রেখে এরপরে বাড়িতে যায়। আমরা এরকম করতাম, আমরা 4-5 গোল দিয়ে দিতাম, এরা কোনো গোল দিতে পারে না, 10-12টা দিয়ে দিতাম গোল। এনার্জি, এনার্জি। পুরুষ মানুষ দুই রকম, রাইট? ওকে চলো, আমরা বিএসসিদেরকে গেম দিয়ে দিতাম, এখনো দিয়ে দিব, এখনো কেউ আসলে গেম দিয়ে দিব। চলো, বোথ দ্য ইয়াং অ্যান্ড দ্য ওল্ড বলেছে যে বোথ দ্য ইয়াং অ্যান্ড দ্য ওল্ড, যে কিশোররা এবং বৃদ্ধরা সবাই এটা থেকে কি কয়, এই খেলাটা থেকে আনন্দ পায়। এখন কেউ যদি আছে ভাই আমি পাচ্ছি দিব, তাহলে পাচ্ছি, হ্যাঁ পাচ্ছি। একজন আছে বিবাহিত অবিবাহিত, বাবারে বাংলা, বাংলা ভাষার বাংলা ভাষার বিশিষ্ট ভাষাবিদ তাওহিদুল, তাওহিদ, তারপর হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বিশিষ্ট উত্তরসূরি, বাংলা ভাষার অন্যতম ভাষাবিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায়, এবং বাংলা ভাষার প্রথম যেই সাহিত্য বা প্রথম যেই চর্যাপদ আবিষ্কার করেছেন যে হরপ্রসাদ শাস্ত্রীর একেবারে সরাসরি শিক্ষার্থী, আমাদের কোর্সের স্টুডেন্ট তৌহিদ আমাদের সামনে হাজির হয়েছে বাংলা ভাষার এক অভিনব শব্দ ভান্ডার নিয়ে, বিবাহিত অবিবাহিত। আর আমাদের এলাকায় বলা হইতো কি বিয়াইস্তা আবিয়াইস্তা আবিয়াইস্তা। ওকে, মজা, গ্রামের ভাষা মজা আছে, একটা একটা আলাদা ফিল আছে। ওকে আচ্ছা কিনা শো, বোথ দ্য ইয়াং এন্ড দ্য ওল্ড মানে বোথ দ্য ইয়াং এন্ড দ্য ওল্ড, যে লুইবা কান্নবার নাতি, ট্রু। ওকে আমরা না হাসি, চুপ, আর কোনো হাসির কথা বলবো না কমেন্টে, আর একটাও না, আর একটাও হাসির কথা চাই না। আমি 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 হচ্ছে ফোকাসড, এখন ক্লাস করাবো, কোনো আর একটা মানে আরেকটা কোনো হাসি নেই তোর তোর মুখের মধ্যে। তুই তুই হাসলে বোথ দ্য ইয়াং অ্যান্ড দ্য ওল্ড বলছে যে কিশোর এবং যেই বৃদ্ধ উভয়ই কি করে, তারা মজা পায়, তারা আনন্দ পায়। তার মানে এখন পাইতেছে ব্যাপারটা এমন না। তুমি যদি দাও যে ভাই আমি দিব আর গেটিং, এটা মানে হচ্ছে কেউ মাঝখানে এখন খেলতেছে, এখন তো খেলতেছে এমন কোনো কথা বলে নাই, এটা সত্য কথা বলছে যে ইয়াংরা এবং বৃদ্ধরা বা বয়স্করা উভয়ই এই খেলা থেকে অনেক আনন্দ পায়। তাহলে কি হবে, যেহেতু সত্য কথা, প্রেজেন্ট টেন্সে কি হবে, গেট, গেট প্লেজার ফ্রম দিস গেম, এই খেলা থেকে মজা পায়।
ইনফ্যাক্ট সত্যি বলতে ক্রিকেট কল দ্য জেন্টলম্যানস গেম, এটা আমি ক্লাসে অনেকবার পড়াইছি, রাইট? ক্রিকেট এই যে সাবজেক্ট, সে কি এই ভার্বের কাজ করতে পারে? ক্রিকেটকে নিজেকে নিজে ডাকতে পারে ভদ্রলোকের খেলা? না, ক্রিকেটকে ডাকা হয়, তারপরে পেসিভে আছে সত্য কথা এবং পেসিভ, তারপরে প্রেজেন্ট সিম্পলের পেসিভ। ক্রিকেটের সাথে কি যাবে? ইজ, আর ভি3 কি? কল্ড। ক্রিকেট ইজ কল্ড দ্য জেন্টলম্যানস গেম। ওকে, ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা। ইট এন্টারটেইন আস উইথ পোলাইটনেস অ্যান্ড ডিসিপ্লিন। ক্রিকেট আমাদেরকে ভদ্রতা এবং নিয়মানুবর্তিতার শিক্ষা দেয়, তাই তো? তাহলে এইটাও তো সত্য কথা। এবং ইট কি? ইট হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে কি হবে? ভার্বের সাথে এস বা ইএস, তাহলে কি হবে? এন্টারটেইনস। এন্টারটেইনস, ওকে। তাহলে ভদ্রতা এবং নম্রতা শিক্ষা দেয়। আ সেন্স অফ ব্রাদারহুড এন্ড ফ্র্যাটার্নিটি। সাবজেক্ট কোনটা বলতো? দেখো এখানে দুইটা ওয়ার্ড আছে, সাবজেক্ট এন্ড ফ্র্যাটার্নিটি। তোমরা অনেকেই মনে করবা যে ভাইয়া এখানে তো দুইটা সাবজেক্ট, আমি একটু কিন্তু পড়াইছি অলরেডি। এই যে সাবজেক্ট এখানে দুইটা, তাহলে আমরা তো অবশ্যই প্লুরাল ভার্ব চিন্তা করব। না রে বাবা, এখানে কি হবে? আমি বলেছি কি, প্রিপোজিশনের আগের ওয়ার্ডটা যেটা আছে না, এটা হচ্ছে আমাদের মূল সাবজেক্ট। এখানে ব্রাদারহুড ফ্র্যাটার্নিটি সাবজেক্ট না। তাহলে আ সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্র্যাটার্নিটি ক্রিয়েট অ্যামং দ্য প্লেইং নেশনস থ্রু ইট। তাহলে এই খেলার মাধ্যমে কি হয়? একটা সৃষ্টি হয়, একটা ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়। তাহলে এটা কিন্তু অ্যাক্টিভ সেন্টেন্সে আছে। তাহলে কি হবে? ক্রিয়েটস। তো কি পাচ্ছে? যে আ সেন্স অফ ফ্র্যাটার্নিটি অ্যান্ড ব্রাদারহুড ক্রিয়েটস অ্যামং দ্য প্লেইং নেশনস থ্রু ইট। তাহলে এই খেলার মাধ্যমে কি হয়? একটা ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়। তোমরা এখানে ক্রিয়েটস দিতে পারো, আবার সেন্টেন্সটা এখানে ক্রিয়েটসটাই বেটার অপশন। হ্যাঁ, ইজ ক্রিয়েটেড দিলে কি হয়? তৈরি করা হয়, একটা সেন্স তৈরি করা হয়। একটা সেন্স কিন্তু এমনি এমনি তৈরি হয়, তাই না? যে দুইটা খেলা দেশের মধ্যে, দুইটা দেশের খেলার মধ্যে যখন খেলতেছে, একটা ভ্রাতৃত্ববোধ তৈরি হয়, তাই না? ভ্রাতৃত্ববোধ তৈরি হয় না? আমাদের মাতৃত্ববোধ তৈরি হয়, ছেলেদের পিতৃত্ববোধ তৈরি হয়। এছাড়া বোধ তো তৈরি হওয়ার জিনিস, বোধকে কিন্তু কেউ নিজে জোর করে বানায় না যে আমার ভিতর বোধ তৈরি হয়, এটাকে জোর করে আনার জিনিস না। সেন্টেন্সটা অ্যাক্টিভে বেটার অপশন, ঠিক আছে? অ্যাট প্রেজেন্ট বর্তমানে ক্রিকেট ইজ দ্য মোস্ট পপুলার গেম ইন বাংলাদেশ। বাংলাদেশের মধ্যে ক্রিকেট সবচেয়ে জনপ্রিয় খেলা। দ্য ইংলিশ প্লে ইট হিয়ার ইন দিস সাবকন্টিনেন্ট অ্যান্ড সিন্স দেন ইট বিকাম অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার এন্টারটেইনমেন্ট। এই সেন্টেন্সটা বোঝার জন্য একটি ইতিহাস বোঝা জরুরি। খেয়াল করো, বলছে যে এখানে দ্য ইংলিশ মনে রাখবা, যখন শুধু ইংলিশ দেখবা, শুধু ইংলিশ হচ্ছে, এটা হচ্ছে বিষয়কে বোঝায়, কি? ইংরেজি বিষয়। এটা কি বোঝায়? ইংরেজি বিষয়, ঠিক আছে? কিন্তু যদি তুমি দেখো দা ইংলিশ আছে, এটা মানে হচ্ছে ইংরেজ জাতি। এটা মানে কি? ইংরেজ জাতি, ইংরেজ জাতি, ঠিক আছে? তাহলে যদি বলে তোমাকে দ্য ব্রিটিশ অথবা দ্য ইংলিশ, সেটা আমরা বুঝতে হবে এটা প্লুরাল নাউন, প্লুরাল কমন নাউন। তাহলে এই জিনিসটা কি? ইংরেজ জাতিরা, অবশ্যই প্লুরাল হিসেবে ধরে নিবে এটা। তাহলে দেখো, ইংরেজরা এই মহাদেশে, এই উপমহাদেশ ভারতীয় উপমহাদেশে তারা কি একটা সময় ছিল না? এই যে 1757 থেকে শুরু, হ্যাঁ, এই টাইমটা থেকে শুরু করে পলাশির যুদ্ধের শুরু থেকে একেবারে 1947 পর্যন্ত ছিল না তারা? হ্যাঁ, প্রায় 190 বছর। তাহলে এই যে এটা কি, তারা তখন তখন এটা তারা এই উপমহাদেশে ক্রিকেটটা খেলেছিল। তাহলে কি পাচ্ছি আমরা? দ্য ইংলিশ, এই যে ব্রিটিশরা এটা কি করেছিল? খেলেছিল। অতীতের ঘটনা, তাহলে কি হবে? V2 পাস্টে। মনে রাখবা, অতীতের ঘটনা সময় নির্ধারিত না থাকলে এটা অবশ্যই পাস্ট সিম্পল। ইট হিয়ার, এখানে ইন দিস সাবকন্টিনেন্ট, এই উপমহাদেশে খেলেছিল। অ্যান্ড সিন্স দেন, এবং তখন থেকে, মনে রাখবা সিন্স দেন, এই সেন্টেন্সটা এইটুকু যদি থাকে, তুমি অবশ্যই এটাকে প্রেজেন্ট পারফেক্ট অ্যান্সার করবা। প্রেজেন্ট পারফেক্ট। সিন্স দেন শব্দটা থাকলে মোস্ট অফ দ্য কেসেস প্রেজেন্ট পারফেক্টটা উত্তর সঠিক। অ্যান্ড সিন্স দেন ইট, তাহলে কি হবে? ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, হ্যাজ প্লাস V3, তাহলে কি পাচ্ছি আমরা? ইট হ্যাজ বিকাম। এবং তারপর থেকেই এটা আমাদের যেই এন্টারটেইনমেন্ট বা বিনোদনের একটা গুরুত্বপূর্ণ পার্ট হয়ে গেছে, ঠিক আছে? কেউ বলেছে যে ভাই ইউজ টু দিলে কি হবে না? দ্য ইংলিশ ইউজ টু প্লে ইট হিয়ার। হ্যাঁ, ইউজ টু দিলে হবে, ভবিষ্যৎ অতীতের কারো অভ্যাস বোঝায় যদি, তাহলে হবে। তুমি চাইলে ইউজ টু দিতে পারো, অথবা চাইলে উড প্লে দিতে পারো। উড প্লে, হ্যাঁ, একটু লিখে নাও, এটার ভিন্ন অর্থ হইতে পারে ইউজ টু প্লে অথবা
উড প্লে, তারা খেলতো, তখন মানে কি দাঁড়াবে, তারা খেলতো। ওকে, তুমি প্লেড দিলেও হবে, ইউজড টু প্লে যদি দাও তাহলে দাঁড়াবে কি, তারা খেলতো, তাদের একটা অভ্যাস, নিত্যদিনের অভ্যাস বোঝাচ্ছে। আচ্ছা তারপর আসো, আচ্ছা এরপর আসো, আওয়ার টিম কনসিস্ট অফ স্কিলড প্লেয়ার্স। ওকে, বলছে যে আমাদের টিমটা ধরো বাংলাদেশ টিমটা দক্ষ খেলোয়াড়ে দিয়ে গঠিত। গঠিত মানে কি, কথাটা প্রেজেন্টে না পারফেক্ট, চিন্তা করো, কথাটা কি প্রেজেন্টে না ফিউচারে না পাস্টে। আমাদের টিমটা, তার মানে তো আমি একটা বর্তমান টিমের কথা বলতেছি, ধরো বর্তমানে শান্ত আমাদের ক্যাপ্টেন, এই যে এই টিমটার কথা বলতেছি, তাহলে কি বলবো, আমাদের টিমটা দক্ষ প্লেয়ারে গঠিত। তাহলে গঠিত এই কথাটা মনে রাখবা, এটা কন্টিনিউয়াস, কনসিস্টিং কখনো হয় না। কিছু ভার্ব আছে যেগুলোকে বলা হয় ভার্ব অফ পারসেপশন। কি বলা হয় বলতো, ভার্ব অফ পারসেপশন, যেগুলোর সাথে কখনো আইএনজি হয় না। ভার্ব অফ পারসেপশন, দেখো কোনগুলো, এগুলো একটু নোট রাখো যে কোনগুলোর সাথে আইএনজি হয় না। ভার্ব অফ পারসেপশনে কি হয় না, আইএনজি হয় না। যেমন ধরো কি হতে পারে, ধরো টেস্ট, হ্যাঁ, হিয়ার, অথবা হচ্ছে সি, তার মধ্যে আরো একটি আছে ধরো হচ্ছে স্মেল, ঠিক একই রকম হচ্ছে কনসিস্ট। হ্যাঁ, আরো অনেকগুলো আছে, বাট এগুলোর সাথে কি হয় না বলতো, এগুলোর সাথে এই ভার্বগুলোর সাথে আইএনজি যুক্ত হয় না, এই ভার্বগুলোর সাথে কি হয় না, আইএনজি হয় না, এই ভার্বগুলোর সাথে সাথে কি হয় না, আইএনজি হয় না। ওকে, একটু নোট রাখো তোমরা। আচ্ছা এটুকু আমরা বুঝলাম, এটুকু আমাদের কাজ শেষ। তারপর আসো, তাহলে কি বলছে, আওয়ার টিম কনসিস্টস, তাহলে অবশ্যই প্রেজেন্ট সিম্পল, কনসিস্টস, কনসিস্টস অফ স্কিলড প্লেয়ার্স, দে অলরেডি। আচ্ছা অলরেডি থাকলে এটা কোন টেন্স, অলরেডি থাকার মানে হচ্ছে এটা প্রেজেন্ট পারফেক্ট। কোথায়, প্রেজেন্ট পারফেক্ট লিখে রাখো একটু। অলরেডি, শুধু অলরেডি না, আরো কিছু শব্দ আছে, যেমন ধরো সেটা অলরেডি হতে পারে, রিসেন্টলি হতে পারে, তারপর হচ্ছে জাস্ট নাও হতে পারে, তারপর হচ্ছে কি হতে, লেটলি হতে পারে। এই ধরনের শব্দগুলো থাকলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কি হবে, দে শো হবে না, ঠিক হবে, দে হ্যাভ শোড। তাহলে কি হবে, দে হ্যাভ শোড। তাহলে কি হবে, প্রেজেন্ট পারফেক্টে দে এর সাথে হ্যাভ যাবে, হ্যাজ হয় না, দে হ্যাভ শোড দেয়ার পারফরমেন্স ইন সেভারাল ম্যাচেস। তাহলে বাংলাদেশি প্লেয়াররা বিভিন্ন ম্যাচে তাদের খেলা দেখিয়েছে। বাট ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট, কিন্তু এটা খুবই দুঃখের ব্যাপার যে সামটাইমস আওয়ার প্লেয়ার্স প্লে সো পুয়ারলি দ্যাট। আচ্ছা এই কথাটা দেখো, কথাটা সত্য কথা বলছি, কিন্তু দেখো এই পাশে দেখো প্রেজেন্ট, এবং এর পরের ক্লাসটা প্রেজেন্টই হবে, কারণ সত্য কথা যে আমাদের প্লেয়াররা এত বাজে খেলে যে দ্যাট আওয়ার কান্ট্রিমেন, আমাদের দেশের মানুষেরা খুব অবাক হয়ে যায়। সত্য কথা না, না নাকি বলবা যে অতীতে খারাপ খেলছে তার মানে এখন আর কোনোদিন বাংলাদেশ খারাপ খেলা না, এটাকে বলা যায় না। তার মানে এই কথাটার দুইটার মধ্যে খেয়াল করো যে দুইটা কথাই সত্য, যে মাঝে মাঝে প্লেয়াররা এত খারাপ খেলে যে আমরা খুব বিরক্ত হয়ে যাই, আমরা খুব অবাক হয়ে যাই। তার মানে অতীতেও হইতাম, তার অতীতে খারাপ খেলতো, এখনো তারা খারাপ খেলে মাঝে মাঝে, আমরা অবাক হয়ে যাই, ভবিষ্যৎ হবে। তার মানে এটা একটা চলমান প্রসেস। সব দলই, অস্ট্রেলিয়া খারাপ খেলে না, নিউজিল্যান্ড খারাপ খেলে না, সব দলই তো খারাপ খেলে। তো এটাই বলছে যে সামটাইমস তারা মাঝে মাঝে এতটাই খারাপ খেলে, হ্যাঁ, যে কাজটা সচরাচর ঘটে, অতীত বর্তমান ভবিষ্যৎ সব জায়গায় ঘটে, এটা প্রেজেন্ট সিম্পল টেন্সে রাখবা। তাহলে সামটাইমস আওয়ার প্লেয়ার্স প্লে, তাহলে প্লেয়ার্স যেহেতু প্লুরাল ফর্ম, এস বাই এস যুক্ত হবে না, প্লে সো পুয়ারলি দ্যাট, তাহলে এতটাই বাজে খেলে যে আওয়ার কান্ট্রিমেন, কান্ট্রিমেন খেয়াল করো প্লুরাল ফর্মে আছে, তাহলে ভার্বের সাথে এস বাই এস হবে না, ম্যানের প্লুরাল কি মেন, এম ই এন, তাহলে বিকামই থাকছে, বুঝছেন? ও হ্যাঁ, আন্ডার 19 কিন্তু আজকে দিচ্ছে বাংলাদেশ, বুঝছো? বাংলাদেশের বড় প্লেয়ারগুলো খারাপ খেললো, ছোট প্লেয়ারগুলো কিন্তু হতাশ করে না আমাদেরকে। হ্যাঁ, আন্ডার 19 সবাই দেখি টানা দুইবার, আন্ডার 19 টানা দুইবার বাংলাদেশ জিতছে, ভাবা যায়? আর সেই আমাদের প্লেয়ারগুলাই কিভাবে কিভাবে যেন বড় হইলে নষ্ট হয়ে যায়। বুঝছেন কিনা বলুন তো বাচ্চারা?
আমরা আর একটা প্রবলেম সলভ করব, ঠিক আছে? চলো আমরা আর একটা প্রবলেম সলভ করি। বুঝছো এটা? ভাইয়া 5 থেকে 7 মিনিট ব্রেক দিবেন না? 9টায় তো আরেকটা ক্লাস আছে। হ্যাঁ 9টায় আরেকটা ক্লাস আছে, আমরা এই ক্লাসটা শেষ করে পরে 9টার ব্রেকে যাব। বুঝছো, আমরা এই টপিকটা শেষ করে নিই। তুমি জানলা কিভাবে আমার যে ব্রেক আছে? চলো আমরা আর একটা প্রবলেম সলভ করার টাইম পাবো হয়তো, যদি আমার এখানে আর 2টা 3টা প্রবলেম আছে। চলো আমরা একটা প্রবলেম সলভ করি। হ্যাঁ চলো আমরা আরেকটা প্রবলেম নিয়েছি। এটা কোন বোর্ডে আসছে? এইটা কুমিল্লা বোর্ড। বাবা কুমিল্লা বোর্ডের প্রবলেম যদি তুমি সবগুলো সলভ করতে পারো আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ তুমি বাকি প্রবলেম সলভ করতে পারবা, আর কোনো টেনশন নাই। কুমিল্লা বোর্ড নিয়ে আমরা একটু ভাবি কি আসছে। ওকে আচ্ছা, এই প্রবলেমটা আমরা একটু বিশ্লেষণ করি। কি বলছে? টিচ ইজ আ নোবেল প্রফেশন, শিক্ষকতা একটা মহান পেশা। হ্যাঁ ওকে, তাহলে প্রথমটা কি হবে? প্রথম যেহেতু কাজের নাম বুঝাইছে তার মানে কি জিরান্ড ফর্মে হবে, তাহলে টিচিং। তাহলে কি পাচ্ছি আমরা? টিচিং ইজ আ নোবেল প্রফেশন, আ টিচার টিচ হিজ স্টুডেন্টস ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট। মনের কথাটা বলছে। একজন শিক্ষক তার মনের মণিকোঠা থেকে, মনের হৃদয়ের একদম কেন্দ্রবিন্দু থেকে শিক্ষার্থীদেরকে পড়ায়। সত্য কথা, সত্য কথা মানে প্রেজেন্ট সিম্পল টেন্স। তাহলে সাবজেক্টে কিসে আছে? আ টিচার, অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন কি হবে? এটা সিঙ্গুলার। তাহলে ভার্বের সাথে কি হবে? এস বাই ইএস। যদি ভার্বের সাথে সিএইচ থাকে অবশ্যই ইএস যুক্ত হবে। তাহলে কি হবে? টিচার্স। টিচার্স হিজ স্টুডেন্টস ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট। তাহলে একজন শিক্ষক তার হৃদয়ের একদম অন্তঃস্থল থেকে শিক্ষার্থীদেরকে পড়ান। হি টিচেস হিজ স্টুডেন্টস উইথ আ ভিউ টু। আমরা জানি এর পরে কি হবে? ভার্বের সাথে আইএনজি। তাহলে গিভে যায় কি হবে? গিভিং। গিভিং দ্য লাইট অফ এডুকেশন। বাই, আবার বাই এর পর আমরা কি জানি? ভার্বের সাথে আইএনজি। তাহলে বাই এর পর কি হবে? বাই গেটিং। বাই গেটিং দ্য লাইট অফ এডুকেশন, শিক্ষার আলো পেয়ে স্টুডেন্টস ক্যান এনলাইট দেয়ার ইনসাইড, শিক্ষার্থীরা তাদের অন্তরটাকে আলোকিত করতে পারে। তাহলে খেয়াল করো, আলোকিত করতে পারে, এই যে আলোকিত করার কাজটা কে করে? এই যে ভার্বটা আর এই যে সাবজেক্ট, এটা মিল আছে না? এই ভার্বের কাজটা তো সাবজেক্ট নিজেই করে নাকি? শিক্ষার্থীরা, হ্যাঁ শিক্ষকের থেকে শিক্ষা পেয়ে, জ্ঞানের আলো পেয়ে শিক্ষার্থীরা তার অন্তরটাকে প্রজ্বলিত করতে পারে, অন্তরটাকে জাগিয়ে তুলতে পারে, তাই তো নাকি? তাহলে কি অবশ্যই অ্যাক্টিভ হবে। তাহলে মোডালের পরে কি হবে? ভার্বের বেস ফর্ম। তাহলে এনলাইটেন কিন্তু বেস ফর্মই আছে। এটা কিসে আছে? এটা ভার্বের বেস ফর্মই আছে। তাহলে লিখে দাও enlighten their insight. The students learning their lessons now as their teachers dash them. Okay. The students বল কি হবে? The students নাও শব্দ আছে, নাও দিলে খেয়াল রাখবা কোন টেন্সে হবে? নাও দিলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে the students learn their lessons now as their teachers instruct. এখানে নাও শব্দতে একটা ঝামেলা থাকা সম্ভাবনা। The students, আচ্ছা যাই হোক আমরা করি যেভাবে দেওয়া আছে। খেয়াল করো, এই যে নাও শব্দটা দেওয়ার মানে হচ্ছে কোন টেন্সকে বোঝায়? প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে the students are learning their lessons now as their teachers, যেমন ভাবে তাদের শিক্ষকরা শেখায়। তাহলে কি হবে? প্রেজেন্ট টেন্স। তাহলে ইনস্ট্রাক্টস। টিচার্স খেয়াল করো প্লুরাল কিন্তু, তাহলে কি হবে? ইনস্ট্রাক্ট। এস বাই এস যুক্ত হবে না। ওকে দেন, তাহলে শিক্ষক যেভাবে শেখান বা পরামর্শ দেন শিক্ষার্থীরা ওইভাবেই তাদের পড়াশোনা শেষ করছে। বাট দ্য স্টুডেন্টস নাওয়াডেজ, কিন্তু বর্তমানে শিক্ষার্থীরা অ্যাক্ট অ্যাজ দো, আমরা এটা কমপ্লিট সেন্টেন্সে পড়ছি, অ্যাজ দো এর আগে যদি প্রেজেন্ট টেন্স হয় পরের ক্লজটা কি হয়? পাস্ট টেন্স। এটা তোমাদের মনে থাকার কথা, মনে না থাকলেই তো হবে না। এই টেন্সটা ভাই পড়াইছি, কমপ্লিট সেন্টেন্সে পড়াইছি। অ্যাজ ইফ বা অ্যাজ দোর পূর্বের ক্লজটা যদি প্রেজেন্ট সিম্পলে থাকে পরেরটা অবশ্যই কিসে হবে? পাস্ট সিম্পল হতে বাধ্য। তাই কি হবে? নো এর জায়গায় এটা কিসে আছে? V1 আছে, তাহলে V2 করে দাও। কি হবে? KNEW, নো এভরিথিং। তাহলে শিক্ষার্থীরা এমন ভান করে
যেন তারা সব জানে। এটা কিন্তু খুবই জোরালো এবং খুবই শক্ত একটা কথা বলছে। কিছু কিছু শিক্ষার্থী এমন ভান করে, সত্যি কথা বলি, আমি আমার মনের কষ্টের জায়গাটাই বলি, কিছু কিছু শিক্ষার্থী এমনভাবে টিচারকে পরামর্শ দেয়, বিশেষ করে আমাকেও এমন করে। অনলাইনে তারা ক্লাসের মধ্যে বলে এইটা করেন ভাই, না ওইটা করেন ভাই, অমনটা করেন। আরে বাবা, আমি এইচএসসি স্টুডেন্ট পড়াইতেছি সেই 2018 সাল থেকে। তাহলে 18 সাল থেকে 24 সাল, প্রায় 6 বছর, হ্যাঁ, আমার অনার্স মাস্টার্স চলাকালীন আমি অনেকদিন পড়াচ্ছি। তাহলে যেই শিক্ষার্থীরা পড়তেছে আর আমি যে জায়গায় 6 বছর পড়াচ্ছি, তারা নাকি এখন আমার থেকে ভালো জানে। এই যে ব্যাপারটা, শিক্ষককে সম্মান করতে না জানা, এই হাম্বল না হওয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু অনেক সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় একটা সময় গিয়ে। সো তোমরা তোমরা যেহেতু ভাইয়ের আন্ডারে আসো, তোমরা এই ধরনের কাজ থেকে বিরত থাকবা। এটা হোক অনলাইনে অফলাইনে, কোনো টিচারকেই, টিচারের ঊর্ধ্বে গিয়ে কথা বলা আসলে প্রয়োজন নাই। হ্যাঁ, শুনবা, কোনো জিনিস যদি মানার শিক্ষকের মনে হয় সব কিছু ঠিকঠাক আছে, বাট শিক্ষকও ভুলের ঊর্ধ্বে না, কোনো কিছু ভুল হলে সেটা শুনবা বা শিক্ষকের সাথে কথা বলবা। হ্যাঁ, ওকে, আসো। দে আর নট পে হিট টু দেয়ার টিচার্স অ্যাডভাইস। তাহলে বলছে দে আর নট, তারা কি করছে না, দেখো, দে আর নট, এই পে মানে হচ্ছে দেওয়া, পে মানে কি দেওয়া, মনোযোগ দেওয়া। হিট মানে কি মনোযোগ, মনোযোগ। তো বলছে তারা কি করছে না, তারা তাদের শিক্ষকদের পরামর্শের প্রতি কোনো মনোযোগ দিচ্ছে না। তাহলে খেয়াল করো, তাহলে আর দেওয়া আছে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে কি হবে, দে আর নট পেইং, তারা মনোযোগ দিচ্ছে না। ওকে, বাট দ্য স্টুডেন্টস মাস্ট বি কেয়ারফুল ইন দেয়ার লেসনস। লাস্ট স্ট্রাকচার ভাইয়া পড়াইছি, মনে আছে? লাস্টের কি হয়, সাবজেক্ট প্লাস ভি, সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বে বেসড অন লাস্ট, দে শুড ফেল, দে শুড ফেল টু সিকিউর গুড মার্কস। তাহলে শিক্ষার্থীদের অবশ্যই তাদের পড়ার ব্যাপারে সতর্ক হতে হবে, নাহলে তারা ভালো মার্ক পাওয়া থেকে দূরে সরে যাবে। ওকে, ক্লিয়ার সবার? বলতো ক্লিয়ার কিনা? আমার আরেকটা ক্লাসের টাইম হয়ে গেছে, মাঝখানে 2 মিনিটের ব্রেক আছে একটা, আমি শেষ করে আরেকটা শুরু করব। ওকে, ক্লিয়ার সবার? বলতো। একটু ডিজাইন করে দিই শেষ মুহূর্তে। ওকে, আজকে এখানেই শেষ করছি। ওকে, আজকে রাতে তোমরা প্র্যাকটিস শিট পেয়ে যাবা। ওকে, আজকে রাতে অথবা কালকে সকালে পাবা। সো একটা ছবি রেখে দাও সুন্দর করে, এবং তোমরা ইংলিশ উইনার স্টুডেন্টস কমিটি অথবা বন্দি বাসালা গ্রুপে পোস্ট করে দিও। ওকে, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।